সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1533তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ রাহাত হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক সতর্কতামূলক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল স্বামী ভেবে 3 রাত কার সাথে ছিলেন চাঁদনি। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার রাহাত এবং তার সুন্দরী বউ চাঁদনির জীবনে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ভয়ানক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় এই গল্পটা আমাদের সমাজের প্রতিটা নারীর জন্য এক সতর্কতার প্রতীক হয়ে থাকবে। কেননা আমাদের গ্রামগঞ্জে এমন কিছু অবলা নারী থাকে, বোকা শোকা নারী থাকে, যাদেরকে পুঁজি করে আমাদেরই সমাজে দুষ্ট লোকেরা ঠিক এইভাবেই ব্যবসা করে যাচ্ছে। এই অবলা নারীগুলোর জন্য এই গল্পটা হবে এক সতর্কতার প্রতীক। হয়তো আপনিও এই গল্প শুনে এমন বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি কিছুদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটা দুর্গম পাহাড়ে গিয়েছিলাম। আমার পাওয়া কোনো একটা গল্পের মাধ্যমে সেই জায়গার ঠিকানা আমি পেয়েছি। সেখানে আমি যাওয়ার পরে এমন সব জিনিস দেখেছি যা রীতিমতো আমার চোখকে কপালে উঠিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর এক লুকায়িত জায়গা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ের সেই জুমবাড়ি, যা নিয়ে আমার রয়েছে অনেক অলৌকিকতা গল্প। আপনারা চাইলে ভিডিওর এই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে জুমবাড়ির সেই সৌন্দর্য নয়, শুধু ভয়ানক সৌন্দর্য নিজের চোখে দেখে আসতে পারেন, অথবা গল্প শেষেও চাইলে আপনারা সে ভিডিওটা দেখতে পারেন। এবং আজকের গল্পটা অবশ্যই শুনবেন এবং শুনে সতর্ক হবেন, নিজে অন্যকে সতর্ক করবেন। গল্প শেষে চট্টগ্রামের ভাই রাহাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাহাত হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়াগাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ঘটক। হ্যাঁ, শুনতে হয়তো আপনার খারাপ লাগলেও এটাই সত্যি। আমার বাবা মূলত ঘটকালি করে এবং ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা এই ঘটকের কাজ করেই খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতেন। আমরা প্রায় কয়েকদিন পর পরে ভালো মন্দ খাবার খেতে পারতাম, কিন্তু সেই হিসাবে আমার বাবার পকেটে তেমন কোনো টাকা ঢুকতো না। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকেই প্রচণ্ড অভাব এবং অনটনে আমার শৈশব কাটে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বৎসরের কাছাকাছি। সেই বয়স পর্যন্ত আমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে আরাম আয়েশে আমার শৈশব কেটে যায়। আমার বয়স যখন 14 থেকে 15 বছর, তখন আমার মা আমার নানু বাড়ি থেকে কিছু সম্পত্তির টাকা পায়। মানে আমার নানু বাড়ির জমি বিক্রি হয় এবং ওখান থেকে আমার মামারা আমার মাকে কিছু টাকা দেয়। তো সেই টাকাটা হাতে আসার পরে আমার মা তখন চিন্তা করতেছিল যে টাকাটা দিয়ে কি করবে। অলরেডি আমরা 2টা ভাই, আমরা অনেক বড় হয়ে গেছি এবং ছোট 2টা বোন আছে, তাদের এখনও বিয়ে শাদী হয়নি। আমার বড় ভাইয়া ওই মুহূর্তে আমাদের এলাকারই একটা মুদির দোকানে চাকরি করতেন। আমাদের এলাকায় হারু কাকা বলে একজন লোক আছে, ওনার মুদির দোকানে আমার বড় ভাইয়া চাকরি করে। মা যখন নানু বাড়ি থেকে টাকাগুলো পাইল, মা কিন্তু বড় ভাইয়ের থেকেও বেশি আমাকে বিশ্বাস করত এবং আমার সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করত। মা তখন সর্বপ্রথম আমারই বলতেছে যে রাহাত, তো নানু বাড়ির কাছ থেকে এই টাকাগুলো পাইছিলাম, এখন এই টাকাগুলো দিয়ে কি করা যায়। আব্বা কিন্তু ইতিমধ্যে টাকাগুলো নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু আমার মা বাবাকে কোনোভাবেই টাকা দেবে না। এবার মা যখন আমাকে বলল, আমি তখন মাকে বললাম, একটা কাজ করো, এই টাকাগুলো দিয়ে বড় ভাইয়ের একটা মুদির দোকান দিয়ে দাও। কারণ আমাদের বড় ভাইয়া দেখতাম খুব আরেক দোকানে চাকরি করে, মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য ভালোই বুঝে। তাই মারে বললাম যে মা, এই টাকাটা বড় ভাইয়ের দিয়ে দাও, বড় ভাইয়া নিচে একটা দোকান দিবে এবং আমাদের পরিবারটা চালাবে। তো মা তখন বড় ভাইয়ের সঙ্গে আলোচনা করলো। বড় ভাইরে বললে, এমন এমন ঘটনা, আমি তোরে টাকাটা দিয়ে একটা দোকান দিয়ে দিব, কিন্তু তোর খুব মনোযোগ দিয়ে দোকান চালাইতে হবে। আমার বড় ভাই কিন্তু বেশ ভালোই ছিল, নামাজ কালাম পড়তো, পর্দাশীল ছিল, মানে আপনার নামাজ কালাম পড়তো, খুব ভালোভাবে চলাফেরা করতো।
সবাইকে দেখলে সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল, এরকম একটা মানুষ ছিল, নরম সরম একটা মানুষ। তো আমার আম্মা যখন মানে ভাইয়ারে বলল, ভাইয়া তখন আম্মার প্রস্তাবে রাজি হলো। পরে আমারে বললো যে তুই আর আহাদ, মানে আমারে বললো আমার আর ভাইয়াকে আমরা দুজনেই মিলে দোকান চালাবো, দোকান দেখার জন্য। ভাইয়া তখন যে বাজারে চাকরি করতো দোকানে, সেখান থেকে আশেপাশে দোকান দেখতেছে। পরে ওখানে একটা দোকান আমার ভাইয়া ঠিক করলো। ঠিক করার পরে আমি আর ভাইয়া মিলে তখন দোকান ঠিক করতেছি। ভাইয়া পুরনো যে দোকানে চাকরি করতো তখন থেকে এই দোকানটা ছেড়ে দেয়। আমরা যে দোকানটা দিই এটা একদম বাজারের মানে একদম শেষ মাথায় পড়ছে, মানে প্রায় গ্রাম গেছে, একটা গ্রামের মধ্যে পড়ছে দোকানটা। তো ওই দোকানটা তখন ভাইয়া ঠিকঠাক করে ভাইয়া তখন দোকান চালানো শুরু করে। প্রথমে আম্মুর কাছ থেকে টাকা নেই এবং দোকানে মালামাল উঠাই। দোকানটা বেশ ভালোই চলতেছিল, কোনো অভাব অনটন নাই। এবং যেহেতু আমার ভাইয়া এই বাজারে পূর্ব পরিচিত, সমস্ত কাস্টমারই আমার ভাইয়াকে চিনে। আমার ভাইয়া এই বাজারের সবচেয়ে বড় মুদির দোকানে চাকরি করছে, হারু কাকার মুদির দোকানে চাকরি করছে, এই জন্য সবাই তো ভাইয়াকে চিনে। যার কারণে দেখা যায় কাস্টমার পেতে আমাদের খুব একটা ব্যাগ পোহাতে হয়নি। আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া অনেক মানুষ আমার ভাইয়ের দোকানে আসতো এবং ওখান থেকে মালামাল কিনে নিত। এইভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে এবং ভাইয়ার সঙ্গে আমি আস্তে আস্তে করে ব্যবসা বুঝতেছিলাম। এই করতে করতে দুই ভাই মিলিয়ে তখন ব্যবসা করতেছি। এরই মাঝে দেখা গেল হারু কাকা তখন আমার ভাইয়ার উপরে খুব খেপে গেল। এক বাজারে দুই দোকান, আর আমার ভাইয়া তো তখন হচ্ছে মানে এরকম একটা মানুষ ছিল যে দেখা যায় যে প্রচুর পরিমাণের কাস্টমার আমার ভাইয়ের কাছে আসতো। কারণ এক নামে আমার ভাইয়াকে চিনতো, ভাইয়াকে জানতো এবং ভাইয়ের কাছে সবাই তখন আসতো। এই জন্য এই হারু কাকার দোকানে কাস্টমার অনেক কমে যায়। তো হারু কাকা তখন ভাইয়ের সঙ্গে রাগারাগি করে, চিল্লাচিল্লি করে, তুই আমার ব্যবসা থেকে চলে গেলি, আমার কাস্টমার নিয়ে গেলি, এটা সেটা করতে করতে আমার ভাইয়া তখন একটা সময় আমারে বলতেছে আমি হারু কাকার দোকানে গিয়ে বসি, তুই আমাদের দোকানটা একাই চালা। তা আমি তখন বলি তো ব্যবসা ভাইয়ার মতো করে ভালো বুঝি না। তাও ভাইয়া তখন করতে গিয়ে হারু কাকার দোকানে গিয়ে বসতো, আমি তখন এই দোকানটা চালাইতাম। এইভাবে দীর্ঘদিন কাটার পরে আমার ভাইয়া আবার ওই হারু কাকার দোকান থেকে আমাদের দোকানে চলে আসে। আমাদের দোকানে চলে আসার পরে আমার হারু কাকা তখন ঝামেলা করে, আমার আব্বু তখন 8-10 জনকে জানায়, মানে আমার আব্বু আম্মু মিলে এই গ্রামের মানুষদেরকে জানায় যে হারু কাকা এইভাবে ঝামেলা করতেছে। এরপরে সবাই হারু কাকারে বুঝায় যে এরা গরিব মানুষ, দুই ভাই মিলে একটা ব্যবসা শুরু করছে, তারা ব্যবসাটা করুক, আপনি বাধা দিয়েন না বা আপনি এখানে কোনো রকমের সমস্যা করবেন না। সবাই মিলে হারু কাকারে বুঝায় এবং বুঝানোর একটা পর্যায়ে হারু কাকা তখন অনেকটা ঠান্ডা হয়ে যায়। এরপরে আমরা দুই ভাই মিলে তখন দোকানটা চালাইতেছিলাম। তো দোকানটা চালাইতেছিলাম, দেখা যায় হারু কাকার দোকানটা ছিল অনেক বড় দোকান আর আমাদেরটা ছিল ছোট দোকান। তো সেক্ষেত্রে দেখা যায় হারু কাকা যে রেটে মাল বিক্রি করতো আমরা সেই রেটে মাল বিক্রি করতে পারতাম না। যে কোনো কিছুতে দেখা যায় হারু কাকার সেল যেহেতু বেশি ছিল, বেচা কিনে বেশি ছিল, সেখানে তিনি মালের দাম কমাই দিতেন, মানে অনেক কমাই দিতেন। তা আমরা তো ছোট দোকানদার, এত কমালে তো আমাদের ব্যবসা চলে না। দেখা গেল এরপরে হারু কাকা টেকনিক্যালি আমাদের ব্যবসাকে দমন করার চেষ্টা করতেছিল। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমার ভাইয়া তখন দেখলো যে আসলে দুই ভাই মিলিয়ে দোকান চালায়, দোকানের অবস্থা ওরকম ভালো হইতেছে না, লাভের অবস্থাও খুব খারাপ হয়ে যাইতেছে। আমার ভাইয়া তখন সিদ্ধান্ত নিল ভাইয়া এই দোকান ছেড়ে দেবে, মানে এই দোকান ছেড়ে প্রাণের একটা কোম্পানি আছে, প্রাণের কোম্পানিতে চাকরি নেবে। আমার বলতেছে হারু কাকা যেভাবে আমাদের ব্যবসাকে যাতায়াত ধরছে, আমরা দুই ভাই মিলে এখানে শ্রম দেওয়া কোনো লাভ নেই, আমি প্রাণ কোম্পানিতে চাকরি নিয়ে নিই, তুই দোকান চালা। এরপর আমার বড় ভাই তখন প্রাণের কোম্পানিতে চাকরি নেয়, আমি তখন দোকান সামলাইতেছি, মানে দোকান চালাইতেছি। এভাবে কাস্টমার আসতেছে যাইতেছে, লাভ কম হইলেও ধরেন আমি যেহেতু একা আর সমস্যা নাই, এদিক থেকে ভাইয়া প্রাণে চাকরি করে, ওখান থেকে আমাদের এক্সট্রা একটা বেতন আসতেছে, মানে ভাইয়া এক্সট্রা কিছু টাকা ইনকাম করতেছে। এমন করতে করতে অনেক দিন কেটে গেল, প্রায় বছর 2 মতো কেটে গেল। আমি মোটামুটি দোকানটাকে সুন্দর টন্দর করে নিজের মতো করেই দোকানটাকে সাজাইতেছিলাম। এরকম করতে করতে আমার দোকানের পিছনে তখন একটা মহিলা মাদ্রাসা হয়। এই মাদ্রাসাটা আগে ছিল না, মানে আমাদের এলাকাতে একটাই মাদ্রাসা ছিল, তা ছিল অনেক দূরে। তো তখন এলাকার কিছু লোকজনে মিলে আমাদের দোকানের পিছনে একটা মহিলা মাদ্রাসা করে, মানে আমাদের যে দোকানটা ওইটার পিছনে। তো ওই মহিলা মাদ্রাসাটা হওয়ার পরে অনেক মেয়েরা, আশেপাশে গ্রামের অনেক মেয়েরা তখন এই মাদ্রাসায় ভর্তি হয়। যারা দূরের মাদ্রাসাগুলোতে পড়াশোনা করতো তারা তখন দূরের মাদ্রাসাগুলো ছেড়ে এই কাছাকাছি যে মাদ্রাসা হয়েছে ওই মাদ্রাসায় চলে আসে। এই করতে করতে মাদ্রাসার আমি তখন প্রচুর কাস্টমার পাইতাম। মাদ্রাসার মেয়েরা ঠান্ডা খাইতো, জুস খাইতো, অথবা ধরেন বিভিন্ন ধরনের আচার এটা ওইটা খাইতো, তারা আমার দোকানে আসতো এবং আমার দোকানে আসার পরে আমি তাদের কাছে মালামাল বিক্রি করতাম। এরকম করতে করতে ওই এলাকারই, মানে ওই আমি যেখানে দোকানদারি করি সেই পাশে যে গ্রাম আছে সেই গ্রামের একটা মেয়ে, নাম হচ্ছে সাথী আক্তার। এই মেয়েটার আমার তখন খুব ভালো লেগে যায়। আমার দোকানে আসে, দোকান থেকে মালামাল নিচ্ছে, খাবার দাবার খাইতেছে, সব কিছু মিলিয়ে মেয়েটার প্রতি তখন আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করতে শুরু করে।
মেয়েটাও দেখতে শুনতে খুব সুন্দর ছিল, পারিবারিক অবস্থাও ভালো ছিল এবং মেয়ের বাবা আমাদের ওই এলাকার খুব প্রতাপশালী একজন লোক ছিল। জমি জামা অর্থ সম্পদ মিলিয়ে সবার কাছে খুব পরিচিত একটা মানুষ ছিল মেয়ের আব্বা, মানে সাথীর আব্বা। এই করে সাথী আমার দোকানে আসতো, আমার লোকে একটা ভালো সম্পর্ক হয় এবং ওর সাথে আমি তখন চুপিসারি এমনি সামনে কথাবার্তা বলি এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তাকে প্রেমের প্রপোজাল দিলাম, মানে প্রেমের প্রস্তাব দিলাম। এবং প্রেমের প্রস্তাব দেওয়ার পরে ও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, প্রস্তাব দেওয়া মাত্রই আমার প্রস্তাব গ্রহণ করে এবং আমার সঙ্গে একটা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। তখন আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেম চলতেছে। সেই মুহূর্তে কিন্তু আমার বড় ভাইয়া বিয়ে করে নাই, তখন পর্যন্ত বড় ভাইয়া আপনার প্রাণে চাকরি করতো, চলতো। তো এই করতে করতে সাথে কিন্তু দেখতে সুন্দর একটা বড় হয়ে যায়, মানে আমার বয়সই ছিল। তো আমার বয়স যদি ধরেন 18 হয়, ওর বয়স হতো 18। তো এই হওয়ার কারণে দেখা গেলো যে ও আমারে বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে ওর বিয়ের ঘর আসতেছে, এই জায়গা ওই জায়গা থেকে বিয়ের ঘর আসতেছে। তা আমারে বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে তো বিয়ের ঘর আসতেছে, তুমি একটা কাজ করো, তোমার পরিবারকে বলো আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য, আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে। তো ওই সময়তে বড় ভাইয়া বিয়ে করে নাই, বড় ভাইয়া তখনও হচ্ছে আপনার প্রাণে চাকরি করতেছে আর আমি দোকান সামলাইতেছি। কিন্তু এই মুহূর্তে আসলে আমার বিয়ের প্রস্তাবটা আমি আমার পরিবারের কাছে কিভাবে দিব, আমার মা বাবাকে কিভাবে বলবো যে আমি সাথীর বিয়ে করতে চাই, তা তো রাজি হবে না। এবং যখন রাজি হবে না, আমি ইতিমধ্যে একটু আমার দূরের লোক দিয়ে আমার আব্বাকে একটু জানাইছিলাম, না আব্বা মোটেও এই মুহূর্তে রাজি না, কারণ বড় ভাইয়া আমাদের সংসারের জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বড় ভাইয়ার বিয়ের আগে কোনোভাবেই আব্বা আমাকে বিয়ে করাবে না। এই কথা আমার আব্বা আমি যাকে দিয়ে প্রস্তাব পাঠাইছি তাকে ডিরেক্টলি বলে দিল। আমি তখন বিপদে পড়ে গেলাম। সাথী তখন বারবার বলতেছে, কি হলো, তোমার আব্বাকে দিয়ে বলো না, তোমার ফ্যামিলির লোক পাঠাও না। আমি তখন বললাম যে আমার ফ্যামিলির লোক তো রাজি হইতেছে না, এখন বড় ভাইয়া বিয়ে করে নাই, এখন আমাকে বিয়ে করাবে না। আর এদিক থেকে ওর ভালো ভালো বিয়ের ঘর আসতেছে। একটা পর্যায়ে আমারে বলতেছে, তুমি একটা কাজ করো, নাহলে তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি বললাম, আমি যদি একা যাই তা তোমার আব্বা কি দিবে? ও আমাকে বলে তুমি একাই যাও। তো আমি তখন করলাম কি, আমাদের বাজার কমিটির সভাপতি দিলওয়ার ভাইরে আমি তখন বিষয়টা জানাইলাম। তো দিলু ভাই তখন গোপনে গোপনে মানে ওর সাথীর বাবার সঙ্গে কথা বলছে যে এমন এমন ঘটনা, রাহাতের সঙ্গে তো আপনার মেয়ের প্রেম আছে, এখন ওই তো রাহাত আপনার মেয়ের বিয়ে করতে চায়। এইটা বলা মাত্র ওর বাবা তখন এমন খ্যাপা খেপছে, ওর পড়াশোনায় বন্ধ করে দিছে। ওর তখন একরকম ঘরের মধ্যে বন্দি করে ফেলছে, ঘরে আটকাই ফেলছে, ঘর থেকে বেরোতে দেয় না এবং খুব পাগলামি করতেছে ওর বাবা, ওরে আর ছাড়তেছে না, পুরো ঘরের মধ্যে আটকাই ফেলছে। আমার অবস্থা তো ভাই তখন খারাপ হয়ে গেছে। আমি তখন কী করবো কিছুই বুঝতে পারতেছি না, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, একরকম পাগলের মতো হয়ে গেলাম। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো যাইতেছে না, মানে ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতেছি না এবং ওর বাবা ওর ঘরের মধ্যে এরকম আটকাই ফেলছে। এইভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে গেছে এবং 4-5 মাস পরে আস্তে আস্তে করে ওর পরিবার ওকে কেমনি কেমনি জানি বুঝে একটু ঠিক করে ফেলছে। 4-5 মাস পরে ওর বাবাকে মানে মুক্ত করে দিয়েছে। প্রায় ওর 6 মাস পরে ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং যোগাযোগ যখন ভাই হয় না, ও তখন মানে যোগাযোগ হয় তখন ও পুরো পরিবর্তন, মানে আগের যেই সাথীকে আমি দেখেছিলাম এখনকার সাথীর মাঝে অনেক পরিবর্তন। আমার প্রতি ওর কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই, কোনো ভালোবাসা নাই, ওই এমনি অন্যরকম হয়ে গেছে, মানে আমার সাথে ওরকম কোনো টান নাই। তো ইতিমধ্যে এলাকার লোকেরা বলা বলি করতেছে যে সাথীর বাবা নাকি সাথীর কোন কবিরাজের কাছে নিয়ে গেছে। মানে আমাদের এলাকাতে একজন কবিরাজ আছে, খুব নামকরা কবিরাজ, নাম হচ্ছে মেয়াজি কবিরাজ। তো সবাই বলা বলি করতেছে সাথীর বাবা সাথীরে ওই মেয়াজি কবিরাজের কাছে নিয়ে কালো জাদু করছে এবং কালো জাদু করে সাথীরে ঠিক করে ফেলছে। এই জন্য সাথীরা আমার প্রতি এখন টান ভালোবাসা নাই। তো আমি তখন মানে অনেকে ওদের মানে যারা ওদের গ্রামের মানুষ তারাই বলতেছে যে এই ঘটনা মেয়াজি কবিরাজের কাছে নিয়ে সাথীর বাবা ঠিক করে ফেলছে। এবার আমি তখন করলাম কি, 2 থেকে 3 দিন পরে মেয়াজি কবিরাজের সাথে আমার সম্পর্ক এমনি অনেক ভালো, উনি মধ্যবয়স্ক একটা লোক বাট খুবই ভালো। তো একদিন আমি দুপুরবেলা ওনার মানে উনি যেখানে বসে কবিরাজি করে ওনার বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে উনি আমাকে দেখেই চিনছে, চিনার পরে আমার পাশে বসাইছে, বসানোর পরে আমি বললাম যে এমন এমন ঘটনা মেয়াজি সাহেব, যে অমুকের মেয়ে চাঁদনিকে তো আপনি চিনেন? বলে হ্যাঁ চিনি তো, মেয়ের বাবা তো আমার কাছ থেকে তাবিজ নিয়ে গেছিলো। আমি বললাম আপনার কাছ থেকে তাবিজ নিয়ে আমার ভালোবাসার মানুষটারে চেঞ্জ করে ফেলছে, আমি তোরে ভালোবাসি এবং ওর সাথে আমার খুব গভীর সম্পর্ক, এখন ওর বাবা ওকে তাবিজ করে পুরো চেঞ্জ করে ফেলছে, এখন আপনি কিছু একটা করেন না। উনি বলে না, আমার কাছ থেকে তাবিজ নিছে, আমি তাবিজ করছি, মেয়ে একদম চেঞ্জ হয়ে গেছে, তোকে ভুলানোর জন্যে ওর বাবা তাবিজ আর পানি পড়াটা সব নিয়ে গেছিলো, মনে এগুলো ব্যবহার করতে মেয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য মেয়েরা মনে হয় এখন মুক্ত করে দিছে। আমি তখন বললাম যে আমি তো ওরে ছাড়া কোনো কিছু বুঝি না, আপনি করে ঠিক করে দিতে পারবেন?
পরে বলে হ্যাঁ ঠিক করতে পারবো, কোনো সমস্যা নাই, তবে কিছু টাকা লাগবে। তো টাকার কথা যখন বলে, আমি যে কত টাকা লাগবে, বলে এত এত। তা আমি যে ঠিক আছে, আমি এত টাকা দিব, আপনারা ঠিক করে দেন। অনেক মোটা অঙ্কের টাকাই চায়। তা আমি সম্পূর্ণ টাকাটা ওনাকে দিয়ে দিলাম। ভাই টাকাটা দেওয়ার পরে উনি বলতেছিল যে ঠিক করবে, কিন্তু আসলে আমি ঠিকের কোনো কিছুই দেখি না, মানে কোনো কিছুই দেখি না। টাকা দিলাম, টাকা দেওয়ার পরেও এতে কোনো কিছু কাজ হচ্ছে না। টাকা দিলাম, টাকা দেওয়ার পরেও কোনো কিছু কাজ হইতেছে না। মানে এরকম করে দিনের পর দিন যাইতেছে। অন্য কোথাও থেকে বিয়ে আসলে ওর আর অন্য কোথাও থেকে বিয়ের ঘরোভাবে আসে না। আর ওর বাবা বলতেছে একটু অসুস্থ, মানে তাবিজ টাবিজ করছে, তো এই জন্য অন্য কোথাও এখন আপাতত বিয়েও দেবে না। তো আমি ওই মিয়াজিরে অনেক টাকা দিলাম, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হইতেছে না। যখন কাজ হইতেছে না, আমি তখন আবার ওনার কাছে গেলাম, কি ব্যাপার। ওই সময় কিন্তু সাথীর সঙ্গে আমার দেখা হচ্ছে। আমি যদি সাথীর খবর দেই, ও আমার দোকানে আসে, আমার সঙ্গে কথা বলে, মানে সব কিছুই ঠিক আছে। এবং এখনও আমাকে বলে যে তোমার পরিবার থেকে তুমি প্রস্তাব পাঠাও, কিন্তু ও আমার সঙ্গে পালিয়ে যেতে রাজি না। আমি ওরে বারবার বলি, যেহেতু আমার পরিবার রাজি না বা তোমার পরিবার রাজি না, তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করি। এখন ও যদি পালিয়ে বিয়ে করে যেত বা পালিয়ে বিয়ে করার জন্য রাজি হতো, তাহলে আমার আর কোনো প্রবলেম ছিল না। কিন্তু ও ভাই পালিয়ে বিয়ে করবে না। ও আমাকে বলতেছে যে আমি পালাবো না, আমি কোথাও পালিয়ে বিয়ে করব না, আর তুমি যদি পারো পরিবার পাঠায় প্রস্তাব দাও, যদি প্রস্তাবে রাজি হয় তবেই আমি বিয়ে করব। তো এখন আমি মিয়াজির কাছে বারবার যাইতেছি যে আপনি ওকে কালো জাদু করেন, ওকে ব্ল্যাকমেল করে যেভাবেই পারেন ওকে আমার প্রতি আপনি আকৃষ্ট করেন, এবং আমি ওকে বিয়ে করতে চাই, মানে ও আমার সাথে পালিয়ে এসে আমাকে বিয়ে করে। তো অনেক টাকা দিতেও যখন কাজ হচ্ছে না, পরে আমার মিয়াজির কাছে গেলাম, কি ব্যাপার, অনেক তো টাকা দিলাম, আপনি তো বললেন কাজ হবে, তো কোনো কাজ হচ্ছে না। উনি তখন বলে, দেখো মেয়ের বাবা তো মেয়েরা আমার কাছে নিয়ে আসছিল, এবং আমার কাছে আনার পরে আমি তাবিজ তোমার দিয়ে মেয়েটারে ঠিক করছি, কিন্তু এখন তো ধরো আমি মেয়েকে পাচ্ছি না, তুমি যদি মেয়েটার আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি মেয়েটারে ভালো করতে পারবো, তবে আমার কাছে আনতে হবে। তো আমি বললাম যে ওই কি আপনার কাছে আসবে, বলো তুমি কথা বলো, হয়তো আসতেও পারে। তো এই করতে করতে আমি তখন একদিন সাথীরে বললাম যে সাথী, কিছু মনে করো না, আমি তোমার মাঝে একটা সমস্যা দেখতেছি। তুমি মানসিকভাবে অনেকটা কেমন যেন হয়ে গেছো, তুমি আগের মতো নাই। তোমার চলাফেরা, কথাবার্তা সব কিছু কেমন একটা পরিবর্তন। তুমি আগে সে মানুষটা নাই। একটা কাজ করবা, আমি একটা কবিরাজের সাথে কথা বলছি, মেয়াজি কবিরাজ, তুমি সম্ভবত তাকে চিনো। তার কাছে নিয়ে আমি তোমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করাতে চাই, মানে তার কাছে নিলে সে একটু পানি পড়া তাবিজ পড়া দিবে, এতে হয়তো তোমার কিছু পরিবর্তন হবে। তুমি মানসিকভাবে অনেকটা মানে উলটপালট হয়ে গেছে, আমি বুঝতেছি। ওই তখন আমার বলে কি, হ্যাঁ আমিও বেশ কয়েকদিন ধরে চিন্তা করতেছি একটু মেয়াজি কবিরাজের কাছে যাব। আমার রাতের বেলা ঘুম হয় না, এবং আমি সারা রাত সাপ স্বপ্নে দেখি, এবং সাপ দেখতে দেখতে আমার সারাটা রাত কেটে যায়। তো আমিও ভাবতেছি মেয়াজি কবিরাজের কাছে যাব, আর তুমি যদি নিয়ে যাও তাহলে তো ভালোই হয়। আমি বললাম হায় হায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, ও রাজি আছে, মানে ও নিজেই যেতে যাচ্ছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে কবে যাবা। ও বলে তুমি কবে নেও, যে আজকে বললো আজকে, মানে ঠিক আছে তুমি বিকালে আসবো। তো আসরের নামাজের পরে ও তখন আসছে। আসার পরে আমি ওকে নিয়ে মিয়াজি কবিরাজের বাড়িতে রওনা দিলাম। রিক্সা করে রওনা দিছি, গেছি, যাওয়ার পরে মিয়াজি কবিরাজ ওরে দেখছে, দেখা বলতেছে যে আমি ওর সাথে কথাবার্তা বলছি, এবং অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছে, বলে আমারে বলতেছে মেয়ে এখনও ঠিক আছে, আমি ঠিক করে দিতে পারবো, তবে আমার একটু অন্যরকম চিকিৎসা দেওয়া লাগবে। আমি তখন বললাম যে অন্যরকম চিকিৎসা বলতে কীরকম চিকিৎসা। উনি বলে মেয়েটারে প্রতিদিন আমার এখানে আনতে হবে রাত্র 11টা বাজে, 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা আমার কাছে রাখবি, এবং 1 ঘন্টা আমার কাছে রাখলে পরে আমি 1 ঘন্টায় মেয়েটারে ঠিক করে দিব। এইভাবে বেশ কয়েকদিন আসার পরেই মেয়েটা তোর জন্য পাগল হয়ে যাবে। আমি তখন বললাম যে এটা আপনি কি বলতেছেন, ও প্রতিদিন আপনার কাছে আসবে, ও তো মনে হয় না যে আমি এইভাবে ওকে কীভাবে আনবো, আমি কিভাবে আনবো, তো অন্য একটা ঘরে থাকে, রাত্রেবেলায় কেউ এইভাবে আসতে পারবে। তো মিয়াজি কবিরাজ বলতেছে এছাড়া আমার কাছে আর কোনো লাইন নেই, রাত্র 11 থেকে 12টা 1 ঘন্টা আমার কাছে রাখতে হবে, আমার কাছে কয়েকদিন রাখলেই আমি ঠিক করে দিতে পারবো। তো মিয়াজি কবিরাজ এখান থেকে বেরোয়ার পর আমি সাথীরে বললাম যে সাথী, মিয়াজি কবিরাজ কী বলছে তুমি কি শুনছো, প্রতিদিন রাত্র 12টা থেকে মানে 11টা থেকে 12টা পর্যন্ত এই 1 ঘন্টা তোমার এখানে থাকা লাগবে। যদি তুমি 1 ঘন্টা এখানে থাকো, তবেই তোমার যে মানসিক সমস্যা বা তুমি যে প্রবলেমে আছো এইটা থেকে তুমি বেরোতে পারবা, মিয়াজি কবিরাজ তোমাকে ঠিক করতে পারবে। ও তখন আমাকে বলতেছে যে এত রাতের বেলায় আসা তো অনেক কঠিন হয়ে যাবে। আমি বললাম দেখো না কোনোভাবে কিছু করা যায় কিনা। ও বলে আচ্ছা ঠিক আছে আমি করব, তবে আমি কালকে থেকে আমার দাদির সাথে ঘুমাবো। বলে আমি দাদির সাথে ঘুমাবো, এবং দাদির সাথে যখন আমি ঘুমাবো আমি তখন গোপনে গোপনে তোমার দোকানে চলে আসবো, তুমি আমারে নিয়ে যাও। আমার আব্বা আম্মা তো আসলে এভাবে আমাকে নিবে না।
ও কিন্তু মানসিকভাবে খুব প্রবলেমে থাকতো, রাতে ঘুমাইতে পারতো না, সারা রাত সাপ স্বপ্নে দেখতো, ওরা সাপে দৌড়ায়। এবং এই সমস্যার কথাগুলো ও যখন ওর বাবা মাকে বলতো, তারাই জিনিসগুলোতে কোনো মূল্যায়ন করতো না। ও যদি বলতো যে আমি সাপ স্বপ্নে দেখি, সাপে প্রবলেম করে, ওর বাবা মা এই কথাগুলো আমলে নিত না। যার কারণে ও আমার দ্বারস্থ হয় এবং বিষয়গুলো আমাকে বলে। তো আমি তখন তারে বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, আমি তোমাকে নিয়ে যাব। তো এর 2 দিন পরে মিয়াজি কবিরের যেই ডেট বলছে ওই ডেটেও তখন দাদির সঙ্গে ঘুমায়। ওর দাদি আবার কীরকম জানেন, মানে রাতের বেলা একবার ঘুমাইছে, যদি কেউ মরেও যায় তা ওর দাদির কোনো হুঁশ আসবে না। মানে যতক্ষণ না পর্যন্ত ধাক্কায় ঘুম না ভাঙায় ততক্ষণ পর্যন্ত ওর দাদি ঘুমাইলে আর ওর দাদির ঘুম ভাঙে না। এরকম মহিলা আর কি, মানে গ্রামের মহিলা। তো ও তখন দাদির সঙ্গে ঘুমাইলেও ঘুমায়া রাতের বেলায় তখন আমার কাছে চলে আসতো। আমি দোকানের সামনে বসে থাকতাম, ও আসতো, আসলে আমি আরও একসঙ্গে মিয়াজি কবিরাজের কাছে যাইতাম। এবং মিয়াজি কবিরাজের কাছে প্রথম রাত আমরা যখন গেলাম, আমি আর কবিরাজ ও একসাথেই বসছে। উনি আপনার হলুদ বাটা, এই বাটা, ওই বাটা ওর কপালে দিল, এখানে দিল, এখানে দিল, এবং বিভিন্নভাবে একদিন চিকিৎসা করলো। বললো 3 দিন পরে নিয়ে আয়। 3 দিন পরে যখন গেলাম, মিয়াজি কবিরাজ বলতেছে একটা কাজ কর, আমি ওর উপরে যে চিকিৎসা করতেছি তুই থাকার কারণে জিনটা আসে না, তুই চলে যা, আমি একাই চিকিৎসা করব। তো উনি যখন বললো যে একাই চিকিৎসা করবে, আমি তখন কী করলাম, বাইরে চলে আসছি। 1 ঘন্টা পর্যন্ত সাথী ওনার রুমে ছিল। 1 ঘন্টা পরে আমি সাথীকে নিয়ে চলে আসি, জিজ্ঞেস করি তোমার কি হয়েছে, মানে মিয়াজি কবিরাজ কী করছে। ও কিছুই বলতে পারে না, ওর কিছু মনে নেই আর কি। তো ধরেন সেদিনও কেটে গেল। আমি সারাদিন মিয়াজি কবিরাজরে দেখা আমাকে আবার বাড়ি নিয়ে আসছে। মানে ওরে আমার দোকানে আছে, দোকান থেকে আবার ওর দাদির ঘরেও চলে গেছে। এরকম করে প্রায় 10-15 দিনের মতো কেটে গেছে। এবং 10-15 দিন কেটে যাওয়ার পরে আমি দেখতেছি ও আরও খারাপের দিকে যাইতেছে। মানে ওর অবস্থা আরও খারাপ হইতেছে এবং ও শুকিয়ে যেতেছে, খাওয়া দাওয়া করতে পারতেছে না। 1 ঘন্টা পর্যন্ত মিয়াজি কবিরাজ কী করে ওরবে আমি সেটাও জানি না। একটা সময় হঠাৎ করে বলতেছে আমি আর যাব না। ও এখানে আরেকটা কথা আছে, একদিন রাতেরবেলা কিন্তু আমরা ধরা খেয়ে যাই বলতে ওদেরই ঘরে কাজ করে একটা কাজের ছেলে, ওই কাজের ছেলেটা ওরে আর আমারে দেখে ফেলে। রাতের বেলা আমি যখন ওরে বাড়ি দিয়ে আসতে গেছিলাম, ওই ছেলেটা দেখে ফেলে। এবং দেখার পরে আমি ছেলেটারে জড়ায় টরায় ধরে বলি, ভাই দেখ, ওর সাথে আমার প্রেম ভালো আছে, এটা তো সবাই জানে, এখন তুই যদি বলিস না। তো ছেলেটা ওদের বাসায় কাজ করতো, তো ওই ছেলেটা ভালো ছিল। ছেলে বলো আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। ওই ছেলেটা আসলেই কিন্তু বলে নাই কাউরে। তো এরকম করে বেশ কয়েকদিন মিয়াজি কবিরাজের কাছে যাওয়ার পরে সাথী আর মিয়াজি কবিরাজের কাছে যেতে রাজি হয় না। ও বলে আমি আর যাব না, ওই কবিরাজের কাছে আমার ভাল লাগে না, আমার শরীর খুব খারাপ লাগে, আমি যাব না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাইও না। তো এই যাইও না বলার পরে প্রায় প্রতিদিন রাতও দাদির সঙ্গে ঘুমাইতো, আমার কাছে আসতো, আমার সাথে দেখা হইতো, আমরা দুজনে কথাবার্তা বলতাম, কিন্তু আমাদের মাঝে কোনো খারাপ কোনো কিছু হতো না। এমনি ও আসতো, আমি কথাবার্তা বলতাম, আমার দাদির ঘরের পিছনে যাইতাম, দুজনে গল্প গুজব করতাম। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমারে বলতেছে কি যে রাহাত, আমি তোমার একটা কথা বলবো, আমি আসলে কীভাবে বলবো বুঝতেছি না। আমি বললাম কী হয়েছে বলো। ও বলে যে এমন ঘটনা, আমার মনে হয়েছে আমার পেটে বাচ্চা আছে। হঠাৎ করে আমারে বলতেছে কী বলো, তোমার পেটে বাচ্চা আসবে কোত্থেকে? আমি তো কোনোদিনও তোমার সঙ্গে এই ধরনের কোনো কাজ করি নাই, কোনো খারাপ কাজ করিনি, তো তোমার পেটে বাচ্চা কোত্থেকে আসবে? ওই তখন বলতেছে যে হ্যাঁ, আমার পেটে বাচ্চা আসছে, আমার পেটে বাচ্চা আছে, এরকমটা আমার কাছে মনে হইতেছে। এবং ও প্রচণ্ড রকমের ভূমি একটা ভাবর ভিতরে। আমি তখন বললাম যে না সাথী, এরকম কোনো কিছু হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে তোমাকে ডাক্তার দেখাবো, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই রাতে এই কথা বললাম। রাতে এই কথা বলার পরেই ধরেন আমি চলে গেছি, ওর সাথে কথাবার্তা বলে আমি আমার বাসায় চলে আসছি। রাত্র 1টা কি 2টার দিকেও আমাকে ফোন দিয়ে বলতেছে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ, আমি বমি করতে করতে মরে যেতেছি, আমার কি হয় না হয় আমি জানি না, আমার অবস্থা খুব খারাপ, আর আমার তুমি ফোন দিও না, আমি মোবাইল বন্ধ করে ফেলতেছি। এটা বলে তখন মোবাইল ফোনটা বন্ধ করে দিল। মোবাইলটা যখন বন্ধ করে দিল, আমি তো আসলে কোনো কিছু বুঝতে পারলাম না যে হঠাৎ মোবাইলটাও বন্ধ করে দিল। এবং সারাটা রাত আমি টেনশনে ছিলাম, ঘুমাতে পারি নাই। সকালবেলা খবর নিয়ে জানতে পারি ও রাতের বেলায় অজ্ঞান হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওর পরিবার ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। এখন আমি ভয় পাইতেছি, আল্লাহ, হসপিটাল নিয়ে গেল, ওর যে ও বললো ওর পেটে বাচ্চা আছে, আল্লাহ না জানি আবার কী হয়ে যায়। আবার আমি শিওর ছিলাম যে ওর পেটে বাচ্চা নাই, কারণ ওর সঙ্গে আমার কোনো খারাপ কাজ হয় নাই, আমাদের সঙ্গে কোনো কিছু হয় নাই, তাহলে ওর পেটে বাচ্চা আসবে কোত্থেকে? মানে আমি শিওর ছিলাম যে আসলেই কোনো বাচ্চা নাই। এরপরে কি হলো ভাই, ও তো তখনও চলে গেছে ওইখানে যাওয়ার পরে আমি আর ওর সঙ্গে দেখা করতে পারি না, মোবাইল আর ওপেনই করে না, মোবাইল আর খোলেই না, আমি ওরা আর ডাকতে পারি না। এইভাবেই 3 দিন কেটে গেল, 3 দিন কোনো যোগাযোগ নেই। 3 দিন পরে একদিন ওদের বাসায় যে কাজ করতো কাজের ছেলেটা, ও একদিন আমাদের দোকানে আসে।
আমাদের দোকানে আইসা মাগরিবের পরে আমার দোকানে আইসা আমারে বলতেছে, আমি ভাবলাম যে হয়তো ওরে সাথী পাঠাইছে। পরে আমারে মাগরিবের পর আমার দোকানে আইসা বলতেছে, ভাই রাহাত ভাই, সাথীর আব্বা বলছে আপনার একটু তাদের বাড়িতে যাওয়ার জন্য। তো সাথীর আব্বা আমার ডাকার তো কোনো কারণ নাই, এত রাতের বেলায় কেন ডাকছে আমি আসলে বুঝতে পারলাম না। উনি তো জানে সাথীর সঙ্গে আমার সম্পর্ক আছে, নাকি এই বিষয়ে কথা বলবে নাকি আমি ঠিক বুঝতে পারলাম না। তাই বললাম আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও আমি যাব। তো রাত্র 8টার দিকে আমি তখন দোকানে আরেকজনকে বসাই দিয়া আমি তখন আস্তে আস্তে করে গেলাম ওকে বাসার দিকে। এখন বাসার দিকে যাওয়ার পরে কাজের ছেলেটা তখনও গেটের সামনে দাঁড়ায় আছে, আমার নিয়ে ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওর বাবা তখন ওদের যে মানে ড্রয়িং রুম, সামনে ড্রয়িং রুমে বসে আছে। ওর অনেক বড় লোক ছিল, সাথীরা আসলে অনেক বড় লোক। তো এখানে আমি তখন ঢুকছি, ঢোকার পরে ওর বাবা তখন আমার বলতেছে যে এখানে বস, আমি বসছি। পরে পাশে এসে বসে বলতেছে যে সাথীর সাথে তোর কোনো সম্পর্ক আছে কি না, এমন করে জিজ্ঞেস করে। তো যখন জিজ্ঞেস করছে আমি তখন অস্বীকার করি নাই, আমি তখন বললাম যে হ্যাঁ, সাথীর সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, এখনও আছে। ওই তখন বলে, তো প্রেমের সম্পর্ক থাকলে সাথীর পেটে বাচ্চা আসলো কীভাবে? এটা বলার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমি তখন বললাম কী বলেন আপনি? উনি বলে হ্যাঁ, সাথীকে খুব ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, চেক আপ করানো হয়েছে, ওর পেটে বাচ্চা আছে। এই বাচ্চা কোত্থেকে আসছে? আমি তখন দাঁড়ায় বললাম যে কাকা দেখেন, আসলে ওর সঙ্গে আমার প্রেম ভালোবাসা সবই আছে, কিন্তু ওর পেটে বাচ্চা কীভাবে আসছে কাকা এটা না আমি বুঝতেছি না। কারণ ওর সঙ্গে আমার কখনোই অবৈধ কোনো কাজ হয় নাই, খারাপ কোনো কাজ আমি ওর সঙ্গে করি নাই। এই বলার পরে উনি তখন ধাপ করে আমার কলার চেপে ধরে আমারে 2-3টা থাপ্পড় দিয়ে ফেলে। থাপ্পড় দিয়ে বলতেছে, ছোটো লোকের বাচ্চা, তোর কি আমার বাড়ির ত্রিসীমানে আসার কোনো যোগ্যতা আছে? আমার বাড়িতে আসার কোনো যোগ্যতা তোর কি আছে? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা, তুই আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করে আমার মেয়ের পেটে বাচ্চা দিলি, এরপরে তুই এখানে আমারে বলতেছিস যে ওর পেটে কিভাবে বাচ্চা আসছে আমি জানি না, আমি তোর আজকে মেরেই ফেলবো। এই বলে উনি ড্রয়িং রুমে যখন আমাকে ধরে বসছে, এমন সময় সাথীর মা তখন আসছে, আইসা সাথীর আব্বারে থামাইছে। থামানোর পরে তখন সাথীর আম্মা বলতেছে, দেখেন আমার মেয়ের পেটে বাচ্চা যেহেতু হয়েই গেছে, আর ওর সঙ্গে যেহেতু প্রেম আছে, তাহলে অবশ্যই ওর বাচ্চা। এই নিয়ে কথাবার্তা না বাড়াইয়া আমার তখন সাথীর আম্মা বলতেছে যে আচ্ছা রাহাত, তুমি কি সাথীকে বিয়ে করতে রাজি আছো? আমি তখন বললাম জি আন্টি, রাজি আছি, আমি রাজি আছি। বলো যদি রাজি থাকো তাহলে একটা কাজ করো, কালকে তোমার আব্বারে আমাদের বাসায় পাঠাও। আমি বললাম যে আন্টি দেখেন, আমার বড় ভাই তো এখনও বিয়ে করে নাই, আর বড় ভাই যেহেতু বিয়ে করে নাই, আমার আব্বা আমার বড় ভাইয়ের বিয়ে ছাড়া আমাকে বিয়ে করাবে না। এবং এইটা বলার পরেই সাথীর আব্বা তখন বলতেছে, তুই যা, আমারে বলে রাহাত তুই যা, আমি তোর বাপের সঙ্গে কথা বলবো। এটা বলার পর আমার ঘর থেকে বের করে দিল। আমি তখন রাস্তার মধ্যে এসে সাথীর নাম্বারে বারবার কল দিতেছি, ভাই ওর নাম্বারটা বন্ধ, ওর নাম্বারে আমি কোনো লাইন পাই না। কিন্তু ওর পেটে বাচ্চা কীভাবে আসলো এটা আমার মাথায় আসতেছে না, যে আমি তোর পেটে কোনো বাচ্চা দিই নি, ওর পেটে বাচ্চাটা কীভাবে আসলো। সবশেষ হলো কি, আমি তখন করলাম কি, আপনার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে পরের দিনে সকালবেলা সাথীর আব্বা তখন আমাদের বাড়িতে আসছে। আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে আসছে, এসে আমার আব্বার সঙ্গে কী জানি বলছে। বলার পর আমার আব্বা বলে আলহামদুলিল্লাহ। তা আব্বা যখন আলহামদুলিল্লাহটা জোরেই বলছে, মোটামুটি একটু জোরেই বলছে, তো জোরে বলার পর আব্বা ঘরে এসে আমারে বলতেছে, আমার আম্মারে বলতেছে যে রাহাদের বিয়ে ঠিক করে আসছি এই যে ইয়ের সঙ্গে, মানে সাথীর আব্বার কথা বলে যে এই লোকের সঙ্গে, ওই লোকের মেয়ের সঙ্গে। তো আমি তখন খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ, আমার এর থেকেও বড় কোনো সুখ, মানে খুশি আর কিছু হতে পারে না, এর থেকেও বড় কোনো সুখ আমার আর কিছু হতে পারে না। পরে আমার বড় ভাইয়ের বিয়ে ছাড়াই তখন সাথীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যায়, এবং ঠিক হয়ে যাওয়ার পরেই দেন সাথীকে তখন বউ বানায়া আমি আমাদের ঘরে নিয়ে আসি এবং আমাদের বাসরাত হয়। বাসরাতে যাওয়ার পরে আমি সাথীর ভিতরে কিছু অন্যরকম সিনড্রোম দেখতে পাই, যে ওর শরীরে কিছু না কিছু একটা আছে, মানে কোনো না কোনো একটা সমস্যা আছে, এটা আমি বুঝতে পারি। এবং বুঝতে পারার পরেই আমি তখন করলাম কি, অন্য একটা কবিরাজকে সাথীকে দেখাই, মানে বাসরের পরে কয়েকদিন পরে অন্য একটা আমাদের মানে দূরের একটা কবিরাজের কাছে নিয়ে যাই। সেই কবিরাজ সাথীকে দেখে বলতেছে যে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, অবৈধ কাজ করছে, এবং এটা আর কেউ করে নাই, ওই কবিরাজ মানে মেয়াজি কবিরাজ করছে। তখন তো আমি পুরোপুরি শিওর হয়ে যায় যে মেয়াজি কবিরাজে করছে, কারণ আমি তো ওর শরীরেও কখনো হাত দিই নেই, ওর সঙ্গে কখনো কথাও বলি নেই, তাহলে ওর পেটে বাচ্চাটা কীভাবে আসলো, এবং এই বাচ্চা আসার কারণ কি? অবশ্যই মিয়াজি কবিরাজ 1 ঘন্টা দূর ওর সঙ্গে রুমের ভিতরে ছিল, এবং ওই 1 ঘন্টার ভিতরে ওর সঙ্গে কী হয়েছে এটা কোনো কিছুই ও বলতে পারে না, মানে সাথী বলতে পারে না ওর সঙ্গে কী হয়েছে। তাহলে অবশ্যই মিয়াজি কবিরাজ ওর পেটে বাচ্চা দিছে। বিষয়টা তখন আমার কাছে এরকমই হয়েছে। হওয়ার পরে এর 2-3 দিন পরে একদিন হঠাৎ করে আমাদের বাজারে মিয়াজি কবিরাজের সঙ্গে আমার দেখা, সাথীকে বিয়ে করার পরে। তো দেখা হওয়ার পরে বাজারের মধ্যে আমি ডাক দিছি, পরে উনি আমার দোকানে আসছে। আসার পর আমি বললাম যে
আমি এটা কাকাই ডাকি যে কাকা এমন এমন ঘটনা, 1 ঘন্টা সাথী আপনার এখানে যাইতো, 1 ঘন্টা আপনার সঙ্গে সাথীর কী হইতো, সাথী আমার কোনো কিছু বলতে পারে না। 1 ঘন্টা সত্যি আপনার সাথীর সঙ্গে কী হইতো বলেন তো? আমার বলে না কিছু হইতো না তো, ও যাইতো, আমি ওর উপরে জিন চালান করতাম, ওকে ভালো করার চেষ্টা করতাম। আমি বললাম না, আপনি ওরা ভালো করার চেষ্টা করতেন না। আপনি যদি ওকে ভালো করারই চেষ্টা করতেন তাহলে ও গর্ভবতী হলো কী করে? আমি তো কখনো শরীরেও হাত দিই নাই, ওর সঙ্গে কখনো খারাপ কোনো সম্পর্কেও জড়াই নেই, তাহলে ওর পেটে বাচ্চাটা কীভাবে আসছে? ওই তখন আমারে বলতেছে এটা আমি জানি কি, মানে একটু রেগে যায়। রেগে যাওয়ার পরে আমারও তখন ধরেন ভাই মেজাজটা খারাপ হয়ে যায়, এভাবে রাগারাগি করতেছে কেন? আমিও তখন ওনাকে ধরে বসি, মানে দোকানের মধ্যে ধরে আমি উত্তম মধ্যম কয়েকটা দিই। দেওয়ার পরে উনি তখন দোকান থেকে বেরিয়ে যেতেছে আর বলতেছে, তুই যে আমার গায়ে হাত দিলি, আমি এমন এক জায়গায় তোর নামে বিচার দিব, তোর পুরো জীবন ধ্বংস হয়ে যাবে, তুই জীবনে কখনো শান্তি পাবি না, তোর সারা জীবন ধ্বংসে কাটবে, তোর সুখ কখনোই আসবে না, আমি এমন এক জায়গায় তোর নামে বিচার দিব। এই বলে উনি চলে গেছে। যেহেতু দুষ্ট লোক, দুষ্ট কবিরাজ, আমি ভেবেছিলাম যে আমার কোনো ক্ষতি করতে পারে। এটা চিন্তা করে আমি তখন কবিরাজের কাছ থেকে, আমাদের এলাকারই অন্য একটা কবিরাজের কাছ থেকে শরীর বন্ধ করি, যাতে জিন পরি দ্বারা আমার কোনো ক্ষতি করতে না পারে। তো এমন করে সময়গুলো কাটতেছে। বাচ্চাটা সাথীর পেটে 8 মাস পর্যন্ত ছিল। 8 মাস পরে হঠাৎ বাচ্চাটা নড়াচড়া করা বন্ধ করে দিল। বাচ্চাটা নড়াচড়া করে না এবং মানে অবস্থা খুব খারাপ। তো আমার সাথী তখন আমার বলতেছে যে বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে না, আমার তো ভয় লাগতেছে, মানে বাচ্চাটা কি আজও বেঁচে আছে নাকি কী হয়েছে, আমার তো মাথা আসতেছে না। আমি বললাম তাহলে কী করা যায়? পরে তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে যে বাচ্চাটা পেটের ভিতরেই মারা গেছে, মানে বাচ্চাটা পেটের ভিতরে মারা গেছে। মারা যাওয়ার পরে তো ডাক্তার এটাকে সিজার করে এবং সিজারের মাধ্যমে তখন এই মানে মরা বাচ্চাটাকে তখন ওর পেট থেকে বের করি, মরা বাচ্চাটাকে পেট থেকে বের করি। এবং এই বাচ্চাটা হওয়ার মানে বাচ্চাটা মারা যাওয়ার পর থেকেই সাথে কেমন কেমন জানি খুব পরিবর্তন হয়ে যায়। আগে ধরেন আমার বাবা মা যারা ছিল সবাইকে অনেক মানতো, সবার সঙ্গে ঠিকমতো কথা বলতো, মানে সর্বদিক থেকে ভালো ছিল। কিন্তু ওর বাচ্চাটা যখন পেটের মধ্যে মারা যায় সিজারটা হওয়ার পরে, ও আমার বাবা মাকে আর বিন্দু পরিমাণের মূল্যায়ন করে না। আমার আব্বা আম্মার কোনো কথা শোনে না, আমারও কোনো কথা শোনে না। মানে হঠাৎ করে ওর রাগ খুব বেড়ে যায়। তো অনেকেই তখন বলাবলি করতেছিল যে সম্ভবত আমি যে মিয়াজি কবিরাজকে মারছি, সম্ভবত মিয়াজি কবিরাজ কিছু না কিছু একটা করছে। তখন আমি ছুটোছুটি শুরু করলাম, বিভিন্ন ধরনের কবিরাজের কাছে ওকে নিয়ে যাচ্ছিলাম, এইখানে ওইখানে অনেক কবিরাজ দেখাইতেছিলাম যে আসলে কি করা যায়, মানে কীভাবে ওকে ঠিক করা যায়। আমার আসলে মাথায় আসতেছিল না। ওই মুহূর্তে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যা ঠিক বলার মতো না, মানে ওর সঙ্গে কথাই বলা যায় না। কথা বলতে গেলে ও রেগে যায়, ক্ষেপে যায়, মানে সবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তো এবার আমি অনেক কবিরাজ দেখালাম ভাই, কিন্তু কোনোভাবেই ওরে আমি ঠিক করতে পারি না। ও যেমন আছে ঠিক তেমনই রয়ে গেছে। এবং শেষ পর্যন্ত একদিন আমি ওরে ভালো করার জন্য এই মিয়াজি কবিরাজের কাছে গেছি। গিয়ে মিয়াজি কবিরাজের পা ধরে পর্যন্ত কান্না করছি যে ভাই কাকা, আমি আপনার পায়ে ধরতেছি, আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আপনার কাছে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি যে আপনি মানে আমারে মাফ করে দেন, তারপর আপনি ওর কোনো ক্ষতি করেন না। তো উনিও বলতেছে যে না, আমি কিছুই করি না, তোর বউ ঠিক আছে, আমার কোনো কিছুই নেই। পরে অনেক অনেক কবিরাজরা কী বলে জানেন, যে আসলে ওর ভিতরে কোনো জিনের সমস্যা নাই, ও এমনিতে এরকম করতেছে, ওর ভিতরে জিনের কোনো সমস্যা নাই, ও এভাবেই এরকম করে। তো আমার আব্বা আম্মার সাথে থাকে না, আব্বা আমার সঙ্গে কথা বলে না। আমার ছোটো 2টা বোন ছিল, তাদেরকে বিয়ে দিয়ে দিছি। বড় ভাইয়া বিয়ে করে নাই, বড় ভাইয়ার বিয়ে করবেও না, মানে কেন ভাইয়ের বিয়ে করে নাই সবার আমি জানি না, ভাই বিয়ে করে নাই। তো কোনোভাবেই আসলে ওর সঙ্গে মানে আমি থাকতেছি, আমার সঙ্গে এরকম রাগারাগি জিদাজিদি, আমার মাকে মানে না, বাবাকে মানে না, মানে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, খুব বাজে একটা অবস্থা তখন হয়ে যায়। এমন একটা পর্যায়ে তখনও করে কি, আমার মায়ের সাথে একদিন রাগ করে ওর বাড়িতে চলে যায়, মানে ওর বাবার বাড়িতে চলে যায়। এবং বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আমি ওর কাছে প্রতিদিন যাই যে সাথী তুমি চলে আসো, যা হবার তা হইছে, ও আর আমার বাড়ি আসবে না। ও আমার একই কথা বলে, আমি আর বাড়ি আসবো না, মানে ও আসেই না। যতই হাতে পায়ে ধরে অনুরোধ করি তুমি চলে আসো, যা হবার তা হইছে, আমি আব্বা আম্মাকে বুঝিয়ে বলবো, মানে মার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, আমি ঠিক করাই দিব না, ও আর আমার বাড়িতে আসে না। তো আমার বাড়িতে আসে না, এরকম করতেছে। তো সবাই তখন বড় ভাইরা বলতেছে বিয়ে করার জন্য, যেহেতু ধরেন আব্বা আম্মা দুজনেই বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের তো দেখাশোনা করার একটা লোক দরকার। আমার 2 বোনকে বিয়ে দিছে, তাদেরকেও অনেক দূরে বিয়ে দিছে, তারাও আসলে ওভাবে ঠিক আসতে পারে না, তাদের পক্ষেও আসা সম্ভব হয় না। তো এই পরিস্থিতির মধ্যে তো আসলে মানে সবাই বড় ভাইকে বলতেছে বিয়ে করতে, কিন্তু ভাইয়া বিয়ে করবে না। শেষ পর্যন্ত ভাইকে যখন বিয়ের জন্য চাপ দেওয়া হয়, ভাইয়া তখন করে কি, গোপনে পাসপোর্ট করে কুয়েত চলে যায়।
মানে কুয়েতে চলে যায়। ভাইয়ার রাগে একটা ক্ষোভে একটা, যে আমি সংসারের জন্য এত কিছু করলাম এবং সেখানে আমার পরিবার আমাকে বিয়ে না করায়া রাহাতকে কেন বিয়ে করাই দিল। মানে ভাইয়ার রাগ হচ্ছে এইটা, যে আমারে কেন বিয়ে করাইলো না, আমি তো পরিবারের জন্য অনেক কিছু করছি, তারা আমারে বিয়ে না করে রাহাতকে কেন বিয়ে করালো। আর আমার আব্বা মূলত যেহেতু সাথীর আব্বা নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমার আব্বা চিন্তা করছে ওরা অনেক বড়লোক মানুষ, মেয়েও দেখতে শুনতে ভালো, আব্বা এটা চিন্তা করে আব্বা তখন ওখানে রাজি হয়ে গেছে যে ঠিক আছে এই মেয়ে আমাকে বিয়ে করাবে। তো আব্বা তখন আমাকে ওখানে বিয়ে করাই দিল। ভাইয়া তো রাগ রয়ে গেল যে কেন ভাইয়ার আগে আমারে বিয়ে করাই দিচ্ছে। ভাইয়া তখন রাগ করে কুয়েতে চলে গেছে। ভাইয়া বিদেশে চলে গেল এবং বিদেশে চলে যাওয়ার পরে ভাইয়ার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই, ভাইয়ের সঙ্গে আমার আর কোনো কথাবার্তা নাই। ভাইয়া তার মতো করে কুয়েতে আসে এবং সেখানে সে তার মতো করে জীবনযাপন করতেছে। পরিবারের প্রতি ভাইয়ার আর কোনো দায়িত্ব নাই, পরিবারের সঙ্গে ভাইয়া কথাও বলে না। এদিক দিকে আমি দোকানদারি করতে গেলে আব্বা আম্মাকে দেখতে পারি না, তাদের সেবা যত্ন করতে পারি না, তাদের কাছে যেতে পারি না। গ্রামের সবাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আমি সাথীকে যতই হাতে পায়ে ধরি, যতই বুঝাই, যতই অনুরোধ করি তুমি চলে আসো, আমার আব্বা আম্মাকে দেখতে হবে না, সাথী আমার আব্বা আম্মার কথাও শুনতে পারে না, ও আমার কাছে আসবেও না। এবং ওইরকম আমি ওর বাড়িতে গেলেও আমার সঙ্গে রাতের বেলায় থাকে এইটুকুই, কিন্তু আমার আব্বা আম্মার কাছে সে আসবে না, মানে আমাদের বাড়িতে আসবে না। তো আমার বাপ মাই তখন বলতেছে কি যে আমরা তো এইভাবে কীভাবে কী করব, আর সাথীর কাছে আমি ওভাবে কোনো মূল্যায়ন পাই না, তাই আমি ওর কাছে যাই, ওর সঙ্গে থাকি, মানে ওরকম কোনো কিছু আমি পাই না। পরে সবাই মিলে বলতেছে তুই বিয়ে কর, তুই আরেকটা বিয়ে কর। তো আমি তখন সাথীরে বললাম যে সাথী তুমি যে আমার সঙ্গে এরকম করতেছো, আমার আব্বা আম্মার দায়িত্ব পালন করতেছো না, আমার আব্বা আম্মার কাছে যাওয়া দরকার, তাদের সাথে থাকা দরকার, বাট আমি তো তোমার মাঝে এরকম কোনো কিছু পাচ্ছি না। তুমি একটা কাজ করো, চলো মানে ইয়ে করে ফেলে, মানে আমার বাড়িতে চলো না। আমি বললাম যে আমি বিয়ে করে ফেলবো। ওকে বললাম যে ঠিক আছে তুমি যদি না যাও, আমার আব্বা আম্মার কাছে না যাও, আমার আব্বা আম্মার সঙ্গে না থাকো, তাদেরকে মূল্যায়ন না করো, তাহলে আমি আরেকটা বিয়ে করব। এখন আমি আরেকটা বিয়ে করব এটা বললে তো খেপে যাওয়ার কথা, ও রেগে যাওয়ার কথা। ও না রেগে না খেপে আমাকে বলতেছে তোমার বিয়ে করার দরকার হলে তুমি বিয়ে করো, মানে আমাকে এরকম করে ডিরেক্টলি বলে। মানে ওর কোনো দায়বদ্ধতা নাই যে তোমার যদি বিয়ে করতে মনে চায় তুমি বিয়ে করে ফেলো, আমার কোনো আপত্তি নেই। তাই বললাম এটা তুমি কি বললো, আমার এত বছর তোমার সাথে সম্পর্ক, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, আমি তোমার সঙ্গে আসি, এবং তুমি এই মুহূর্তে বলতেছো যে আমি বিয়ে করে ফেললে বিয়ে করে ফেলবো, এটা তুমি কেমন কথা বলতেছো। ও আমারে বলতেছে না তোমার বিয়ে করার প্রয়োজন হলে তুমি বিয়ে করে ফেলো, আমি তোমার বাড়িতে যাব না। তো আমি তোর সঙ্গে ছাড়াছাড়িও করতে পারি না, কারণ আমার কাবিন অনেক টাকা হয়েছিল, অনেক টাকা কাবিনে বিয়ে করি, তো কাবিনের টাকা পরিশোধ করে তো আমার পক্ষে পসিবল না, আমি এত টাকা দিতে পারবো না। তো ওই সময় ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ, মানে ব্যবসাও ভালোভাবে যাচ্ছে না, খুব কষ্ট করে দিন কাটতেছে, বড় কষ্টে আছে। পরে চিন্তা করলাম যে কী আর করা, যা হবার তা হয়েছে, আমি নাহলে আরেকটা বিয়ে করব। আব্বা আমারে বললাম যে ঠিক আছে তোমরা মেয়ে দেখো, তোমরা কোথায় মেয়ে পাও দেখো, আমি আরেকটা বিয়ে করব। আমার আব্বা আম্মা তখন বিভিন্ন সাইডে বিভিন্ন দিকে মেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করছে। এরকম করে দেখাশোনা করতে 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 শেষ পর্যন্ত তারা আমার জন্য একটা মেয়ে ঠিক করলো। আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামের মেয়ে, নাম হচ্ছে চাঁদনি। মেয়েটার এর আগেও একটা বিয়ে হয়, কিন্তু কোনো না কোনোভাবে স্বামীর সঙ্গে ভালো হয় না, তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী, মানে অনেকটা সুন্দর। তো তখন হলো কি, আমি তখন বললাম যে ঠিক আছে এই মেয়েকে আমি তখন বিয়ে করব। পারিবারিকভাবে তখন কথাবার্তা হয়েছে। আমার বিয়ে ফাইনাল করার আগেও আমি বারবার সাথীর সঙ্গে কথা বললাম যে সাথে আমি কিন্তু আরেকটা বিয়ে করে ফেলতেছি, আমার পরিবার কিন্তু আরেকটা বিয়ে করাইতেছে, মানে তুমি কিন্তু কিছু একটা করো। বা আমি ওকে বারবার বলতেছি, ওর ভিতরে কোনো রিয়াকশান নাই। আমি আরেকটা বিয়ে করে ফেলবো বা আরেকটা বিয়ে নিয়ে কথাবার্তা হইতেছে, ওর ভিতরে কোনো রিয়াকশান নাই, কোনো কিছুই নাই। ও ওর মতো করেও থেকে গেছে। আমি বিয়ে করি বা না করি বা কী হচ্ছে না হচ্ছে এসব ওর কোনো কিছু দেখার বিষয় না। তারপরে আমি শেষ পর্যন্ত তখন পরিবার আমাকে আরেকটা জায়গায় বিয়ে করাই দিল। চাঁদনি নামের একটা মেয়েরই বিয়ে করাইছে। তো বিয়ে করার পর আমি তখন চাঁদনির সঙ্গে থাকতেছি। তো যেদিন আমার চাঁদনির সঙ্গে আমার বাসর হয়েছে, বাসরের আলহামদুলিল্লাহ মেয়েটা যথেষ্ট ভালো ছিল, মানে খুবই মানে স্বামী ভক্ত, এক কথায় বলতে গেলে স্বামী ভক্ত একটা মেয়ে ছিলেন। আমারে খুব মানতো, আমার সঙ্গে আমার কথা খুব শুনতো। যাই হোক, এভাবেই তখন হলো কি, এবার যখন আমি বিয়ে করছি প্রায় সপ্তাহখানিক 15 দিন কেটে গেছে, এবার ভাই সাথীর মনে জ্বালা বেড়ে গেছে। সাথীর মনে তখন জ্বালা বেড়ে গেল যে কী ব্যাপার, আমি বিয়ে করে ফেলছি, আমার বউ নিয়ে আমি সুখে আছি, আর ওর কাছে খুব একটা যাই না, ওর কাছে আসি না। ও তখন হাঙ্গামা শুরু করছে, আমার দোকানে আসতেছে, আমার দোকানে এসে বলতেছে আমি কেন যাই না, আগে সাথীর কাছে মাঝে মাঝে যাইতাম, এখন কেন যাই না। আমার তখন দেখা গেলো যে ভাই সাথী তোমাকে ছেড়েই দিছে, আমার কোনো কথা শোনে না, আমাকে মূল্যায়ন করে না, ও ওর মতো করে থাকতেছে, আমার বাড়িতেও আসে না, আমার আব্বা আম্মাকেও দেখে না। আমি জানতাম ওর পেটের বাচ্চা আমি দেই নাই, ওর পেটের বাচ্চার বাবা আমি না, তারপরও আমি কি বিয়ে করছি, ওর সঙ্গে সংসার করছি, ওর সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি,
কিন্তু যখন দেখলাম যে আসলে কোনোভাবেই ওর সাথে আমার থাকাটা পসিবল হচ্ছে না, ও নিজের মতো করে ঘাউরামি করেই যাচ্ছে, শেষ পর্যন্ত আমি তখন দ্বিতীয় বিয়েটা করলাম। এবং দ্বিতীয় বিয়েটাও আমাকে অনুমতি দিয়েই করাইছে। ওই নিজে আমাকে বলো যে ঠিক আছে তুমি বিয়ে করো। এখন তৃতীয় বিয়ে করার পরে ও কেন এমন করতেছে, মানে আমার মাথায় আর কিছুই আসতেছে না। আমি জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। সে মানে সেই সময় হলো কি যে ও তখন আমার দোকানে আসতেছে, বারবার দোকানে এসে যায় ঝামেলা করতেছে, আমার সঙ্গে হাঙ্গামা করতেছে, কলার চেপে ধরে আমাকে বাড়িতে মানে ওদের বাড়িতে নেওয়ার চেষ্টা করতেছে, আমার বাড়িতে আসতেছে, ঝামেলা করতেছে, আমার আব্বা আম্মাকে গালাগালি করতেছে, কেন আমার দ্বিতীয় বিয়ে করাইলো, আমার নতুন বউর সঙ্গেও ঝামেলা করতেছে। মানে ও যা করতেছে তার রীতিমতো পাগলামি, প্রচণ্ড রকমের পাগলামি করতেছে। ও কারো কথা মানে না, কারো কথা শোনে না, এবং কাউকে কোনো মূল্যায়ন করে না, কারো কথা মানতেছে না। এক অন্যরকম পরিস্থিতি তখন তার মাঝে দেখা দিয়েছে। এরকম করতে করতে একটা পর্যায়ে তখন ও করলো কি, ও বললো আমার বাড়িতে থাকবে, মানে আমাদের বাড়িতে ও থাকবে। পরে যেহেতু আমি একটা বিয়ে করছি, আমার বউ আছে, দুইটা আমার মা বাবা আছে, আমরা তো এক ঘরেই থাকতাম। তো এখন দুই বউ নিয়ে এক ঘরে থাকা তো সম্ভব না। পরে ও আমারে বলতেছে আমি যেহেতু তোমার প্রথম বউ, আমি তোমার বাড়িতে যাব। এতদিন সে আসে না, এবার সে যাবে। তাই আমি বলছি ঠিক আছে, যেহেতু আসবে, আমি আমার আব্বার সঙ্গে কথা বলে, আব্বা বলে এটা কাজ কর, তো প্রথম বউ যদি আসে, তাই এক ঘরে তো দুই বউ নিয়ে থাকা সম্ভব না। তো আমরা তো তোর বড় বউ তো আমাদের সঙ্গে কথা বলে না বা থাকে না, ছোটো বউ যেহেতু থাকে, আমরা পুরনো ঘরে তোর ছোটো বউরে আর নিয়ে আমরা থাকি, তুই তোর বড় বউয়ের জন্য আলাদা একটা ঘর বানা। তাই বললাম যে আলাদা ঘর বানাবো, বা বলতেছে আলাদা ঘর বানানোর জন্য। পরে আমার বোনেরাও একই কথা বলে যে ভাই আলাদা একটা ঘর বানায় আপনার বড় বউরে রাখেন। পরে একই বাড়ির মধ্যে আমি তখন আলাদা একটা ঘর বানাইলাম, এবং ওই ঘরের মধ্যে আমি তখন আমার বড় বউরে রাখলাম। আমি তখন ছোটো বউয়ের সঙ্গে থাকতেছি, আমার ছোটো বউয়ের সঙ্গে আমি তখন থাকি, আমি বড় বউয়ের ঘরেও যাই না, ও আমাকে টানলেও যায় না। মানে আমার কেন জানি ভাই ও আমার অন্তর থেকে উঠে গেছে, ওরা আমার ভালোই লাগে না। ও যতই টানাটানি করুক, যতই যা করুক, আমাকে নেওয়ার চেষ্টা করুক, কিন্তু ভিতর থেকে ওর ঘরের প্রতি আমার কোনো আকর্ষণই আসে না, আমার ভিতর থেকে কোনো টানই আসে না। ও যতই টানাটানি করে, যতই যা করে, আমি একটা কথাই বলি যে না আমি যাব না, আমার ভালো লাগে না, আমি যাব না, আমি যাই না, আমি ছোটো বউর সঙ্গে থাকতেছি, আমার ছোটো বউ চাঁদনির সঙ্গে থাকতেছি। এইভাবে দিন রাতগুলো পার হইতেছে, প্রায় অনেকগুলো দিন পার হয়ে গেল। ও তখন বাইরে যায় আসে। একদিন হলো কি আপনার সকালবেলা আমি দোকানে যাব, আমার ছোটো বউয়ের সঙ্গে আমি রাতে ঘুমাইছি, দোকানে যাব, ফ্রেশ হয়েছি, এখন দোকানে যাইতেছি। এই সময় চাঁদনি সাথী তখন আমার ছোটো বউ চাঁদনিরে বলতেছে কিরে পারলি না তোর জামাইরে আটকায় রাখতে, এগুলা বলতেছে। তো এই কথাগুলো যখন বলতেছে আমি তো বুঝতে পারলাম না যে ওইগুলো কী বলে। তা আমি ভাবছি যে আসলে সাথীর মাথা তো খারাপ হয়ে গেছে, সম্ভবত উল্টাপাল্টা বকতেছে, এরকমই হবে। আমি আর ওটার কোনো আমলে নিলাম না নিয়ে দোকানে চলে গেছে। এই দিনটা কেটে গেল, সারাদিন দোকানে ছিলাম। রাতের বেলা আসার পরে আমার বউ সাথী তখন আমারে বলতেছে যে আমার বউ চাঁদনি তখন আমারে বলতেছে যে বড় আপা কি বললো, যে তোর জামাইরে পারলি না কালকে রাতে আটকায় রাখতে, এগুলো কি বলছে। আমি বললাম যে ধরো আমি জানি না, বাদ দাও তো, ওর মাথায় সমস্যা আছে, উল্টাপাল্টা কথা বলে, এগুলো বাদ দাও, আমরা ঘুমাই। আমি আমার ছোটো বউর সঙ্গে তখন ঘুমাইয়ে গেলাম। আমার কথা হচ্ছে সাথী আমার ঘরে না থাকুক, ও চলে যাক, আমি চাচ্ছি ও যাতে নিজের ইচ্ছায় চলে যায়, এবং আমি তোরে আর বিদায় করতে পারি না ওই কাবিনের ঝামেলার কারণে। পরে দেখা গেলো কি এর পরের দিন সকালবেলা উঠে আমি আবারও রওনা দিছি। ও দেখি ভাই অনেক খুশি, মানে গোসল করে আসছে, পুষ্করিণী থেকে গোসল করে আসছে সকালবেলা, অনেক খুশি। তো ওর গোসল করা বা ওর হাসি খুশি সব কিছু দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, মানে ব্যাপার কি, ও এতটা হাসি খুশি গোসল করে আসছে, ফ্রেশ হয়ে আসে, মানে একটা অন্যরকম অবস্থা। তাই বললাম যে কী হয়েছে, মানে চাঁদনিরে বলতেছি কী হয়েছে সাথী দেখি অনেক খুশি। চাঁদনি বলে আমিও তো জানি না কী হয়েছে। তা আমি দোকানে চলে গেছি, দোকানে গেলাম। এটা হচ্ছে দ্বিতীয় দিন দোকান করে বাড়ি আসার পরে রাতে আমার বউ আমারে বলতেছে, মানে চাঁদনি বলতেছে, আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো। আমি বললাম কি, বলে আপনি তো রাতে আমার সঙ্গেই ছিলেন, কালকে রাতে আমার সঙ্গে ছিলেন না। আমি বললাম হ্যাঁ আমি তো তোমার সঙ্গেই ছিলাম, কেন কী হয়েছে। পরে বলে আপনি কি রাতের বেলায় উঠে বড় আপার রুমে গেছিলেন, মানে সাথী আপার রুমে গেছিলেন। আমি বললাম আরে না, তুমি কি পাগল হইছো নাকি, আমি সাথী রুমে যাব কেন, আমি সাথী রুমে যাই নাই তো। ও বলে তাহলে সাথী মানে আপা যে বলতেছে আপনি নাকি কালকে রাতে তার রুমে গেছেন এবং এর আগে রাতেও গেছেন। আমি বললাম আরে ভাই এই আমাদের মাঝে ঝামেলা লাগানোর চেষ্টা করতেছে, এত পুরো পাগল হয়ে গেছে, মানসিক রুগী, এর কথাবার্তা বলে কোনো লাভ নাই, এর কথাবার্তারও ঠিক নেই, এর আচরণের ঠিক নেই, এবং ওর অবস্থা খুবই খারাপ, বাদ দাও তো, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলল না, আমি কেন ও রুমে যাব, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি, আমি তোমার সঙ্গে আছি, আমি ও রুমে যাই নাই। তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে। এই রাতটা ঘুমিয়ে গেলাম, এবং তৃতীয় দিনও সে একই কথা বলতেছে।
তৃতীয় রাতে একই কথা বলছে যে আর পারলি না, আমারে বলে আমার কাছে আসিস কেন রাতে বেলা, এরকম ডাইরেক্ট বলে, এখন আসিস কেন এগুলো বলে। তো আমি যখনই আমাকে ডিরেক্টলি বললো যে এখন আসিস কেন রাতে আমার কাছে, আমি তখন বুঝে গেলাম যে সত্যি তার ব্রেনে সমস্যা দেখা দিছে। আমি তখন দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে ওর বাপের কাছে আমি তখন যাব, মানে দোকান ঠিকঠাক করতেছি, দুপুরবেলা ওর বাবার কাছে যাব। 2টা কি 2:30টার দিকে দুপুরে আমি ওদের বাড়িতে রওনা দিছি। বাড়িতে যাব এই সময় আমি শুনতে পারি ও নাকি সকালে বাড়িতে চলে আসছে, মানে ওর বাবার বাড়িতে চলে গেছে। তো আমি চিন্তা করলাম ও যেহেতু ওর বাবার বাড়িতে আছে, এখন আমি যাব এবং গেলেই তো আমার সঙ্গে একটা ঝায় ঝামেলা করবে, চিল্লাচিল্লি করা, একটা ঝায় ঝামেলা হবে। তো এরকম ঝায় ঝামেলার প্রয়োজন নাই, আমি যাব না। ও যেহেতু চলে আসছে ওর বাড়িতে থাকুক। আমি এখান থেকে তখন আবারও ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পরে দোকান সামলাইলাম, রাত্রেবেলায় বাড়িতে গেছি। তখনই চাঁদনি আমারে বলতেছে যে সাথী ভাবি তো চলে গেছে, সাথী আপা তো চলে গেছে জানেন। আমি বললাম হ্যাঁ শুনছি তো, দুপুরে নাকি তার বাবার বাড়িতে চলে গেছে, তো ভালো হয়েছে। তখনও আমাকে বলতেছে যে আপনি নাকি বিগত 3 রাত সাথী ভাবির সাথে ছিলেন, রাতের বেলা ওনার কাছে গেছেন। আমি বললাম চাঁদনি তুমি আবারও সেই ঘুরে ফিরে একই কথা বলতেছ, আমি কেন ওর কাছে যাব, আমি তো ওর কাছে যাই নাই। ও যে কথাবার্তাগুলো বলতেছে সবই ওর গাল গপ্প, ওর বানানো কথা, আর উল্টাপাল্টা এসব কথা তুমি বিশ্বাস করো না। তো আমি ওর বাসায় কেন যাব, আমি ওর কাছে যাই নাই। আমার বউ তখন বলতেছে জান্নাই তো না যাইলে ভালো, কিন্তু উনি যে মানুষের কাছে বলা বলি করছে আপনি নাকি গোপনে গোপনে তার রুমে গিয়ে দরজা ধাক্কাইতেন, তার রুমে যাওয়ার চেষ্টা করতেন, তার রুমে গিয়ে দরজা ধাক্কাইতেন। আমি বললাম দেখো চাঁদনিও আমাদের মাঝে ঝামেলা লাগানোর চেষ্টা করতেছে, এই কথাগুলোকে তুমি মোটেও বিশ্বাস করো না। আমি কখনোই ওর রুমে যাই না, আর ওর রুমে যাওয়া তো আমার প্রশ্নই আসে না। এই সমস্ত উল্টাপাল্টা কথা না বললে তুমি একটু ঠান্ডা মাথায় অন্য চিন্তা ভাবনা করো। ও তখন আমাকে বলো আচ্ছা ঠিক আছে, যদি না যান তাহলে তো ভালোই, কিন্তু উনি যে কেন এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছে আমার না মাথায় আসতেছে না। এই কথাগুলো আমাকে আমার বউ চাঁদনি বলতেছে। তো এইভাবে দিন কাটতেছে, আমি ওর মতো করে ওর সঙ্গে আসি। এরকম করে দিন রাতগুলো কাটাকাটি হইতে হইতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, হঠাৎ করে সকালবেলা আমাদের দোকানে সাথীর বাবা মিষ্টি নিয়ে আসছে সকালবেলা। তখন আনুমানিক প্রায় আপনার 10টা কি 10:30টার মতো বাজে। এই সময় সাথীর আব্বা তখন মিষ্টি নিয়ে আসছে আমার দোকানে। আইসা বলতেছে যে জামাই মিষ্টি খাও। এবার আমার তখন মিষ্টি দিল। দেওয়ার পরে আমি ঠিক বুঝতে পারলাম না যে কী ব্যাপার, আমার উনি মিষ্টি দিল কেন, হঠাৎ করে আইসা দোকানে মিষ্টি দিল, তার কারণটা কি। আমি বললাম যে আপনি আমাকে মিষ্টি খাওয়াইতেছেন এইরকম সকালবেলা, মানে কারণ কি, মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্য কি। উনি বলে তুমি তো বাবা হইতে যাচ্ছ। আমি তো অবাক, কি আমি বাবা হতে যাচ্ছি, কি বলতেছেন। পরে বলে হ্যাঁ, আল্লাহ রহমতে সাথী ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সকালবেলায় নিয়ে গেছিলাম ভোরে ভোরে। যাওয়ার পরে ডাক্তার সুখবর দিছে যে তুমি বাবা হইতেছ। তখন তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে, কি বলে আমি বাবা হইতেছি। আমি বিগত 1 বছর ধরে সাথীর সঙ্গে থাকতেছি না, 1 বছরেরও বেশি সময় আমি সাথীর সঙ্গে থাকতেছি না, আমি থাকতেছি চাঁদনির সঙ্গে, এবং চাঁদনিও কিন্তু গর্ভবতী, চাঁদনিরও বাচ্চা হবে। তা এর ভিতরে সাথী বলতেছে ওর মানে ও নাকি গর্ভবতী, ও কীভাবে প্রেগনেন্ট, আমি তো ওর কাছে যাই নাই। এর আগেও সেম ঘটনাও ঘটছে, আমি ওর কাছে যাইও না, ওর সঙ্গে ছিলামও না, ও গর্ভবতী হলো এবং বাচ্চা নষ্ট হলো। তো সেই সময় তো আমাকে বিয়ে করছি। এবার যখন ওর বাপে এসে আমাকে মিষ্টি খাওয়াইছে, আমি তখন শিওর ছিলাম যে নিশ্চিতভাবে ও কোনো না কোনো একটা আকাম করছে। ও তো খুব রাগী মেয়ে ছিল, খুব জিদি মেয়ে ছিল, সম্ভবত কারো না কারোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে এবং করে পেটে বাচ্চা নিছে, এবং সেই বাচ্চাটা এখন আমার উপর দিয়ে দিতে চাচ্ছে, মানে এই বাচ্চাটাকে এখন আমার উপর দিয়ে দিবে, এরকম একটা মানে প্ল্যানিং বেবি তারা করছে। পরে আমি কি করলাম, আসলে এই মুহূর্তে কি করা যায় নিজেও ঠিক বুঝতে পারতেছিলাম না, মাথায়ও কোনো রকমের আইডিয়া আসতেছে না। আমি তখন করলাম কি, ওর বাবারে তো আর কোনো কিছু বলতে পারি না, মুরব্বী মানুষ, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাওয়াইছে, চলে গেছে। আমি তখন দুপুরে গেলাম বাড়িতে যাওয়ার পরে চাঁদনিরে বললাম যে চাঁদনি ঘটনা কি, তুমি কি কিছু শুনছো। বলে হ্যাঁ শুনছি তো, আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসছে, তোমার তো প্রথম বউয়ের ঘরের সন্তান হবে। আমি তখন বললাম যে আমার প্রথম বউয়ের ঘরের সন্তান কিভাবে হবে। ও বলে কিভাবে মানে, ও তো মানে আপু তো খবর পাঠাইছে সে নাকি গর্ভবতী। আমি বললাম দেখো, বিগত 1 বছর ধরে আমি সাথীর কাছে যাইও না, সাথীর সঙ্গে থাকিও না, সাথীর সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই। ও গর্ভবতী হলো কী করে, আমি তো সেটাই বুঝি না। আমার বউ চাঁদনি তখন বলতেছে আপনি যদি ওর কাছে না যান, ওর সঙ্গে না থাকেন, তাহলে ও গর্ভবতী হয় কী করে, কিসব উল্টাপাল্টা কথা বলেন। আমি বললাম চাঁদনি দেখো, আমি তোমাকে নিশ্চিত করে বলতেছি, আমি তোমাকে শিওর হয়ে বলতেছি, আমি একটা বারের জন্য সাথীর সঙ্গে যাই নাই, সাথীর ঘরে আমি যাই নাই। বিগত 1 বছর ধরে সাথীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, সাথীর পেটে বাচ্চা আসার কোনো প্রশ্নই আসে না। চাঁদনি তখন আমার দিকে তাকায় থেকে বলতেছে আপনি এগুলো কী বলতেছেন, আমি তো আসলে আপনার কথা আগামাথা কিছুই বুঝতেছি না। তাহলে কি আপনি সাথীর সঙ্গে ছিলেন না। আমি বললাম না,
আমি কোনোদিনও সাথীর সঙ্গে ছিলাম না, এবং এই বাচ্চা কিভাবে আসলো এর কোনো উত্তর আমি তোমাকে ঠিক দিতে পারবো না, আমি বলতে পারবো না। এরপরে আমার বউ চাঁদনি বলতেছে, আমি তো নিজেও বুঝতেছি না, আচ্ছা আমি আম্মার সঙ্গে আলোচনা করি। আমার আম্মা তখন আমাকে ফ্রি মাইন্ডে খোলাখুলিভাবে জিজ্ঞেস করে যে ঘটনা কী। আমি বললাম, মা দেখেন, আমি একটা রাতেও এই সাথীর সঙ্গে ছিলাম না, একটা রাতেও সাথীর সঙ্গে আমি থাকি নাই, এবং সাথীর পেটে যে বাচ্চা আসছে, এই বাচ্চা কিভাবে আসলো, এই বাচ্চার বাবাকে, এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমি জানি না। আমার মা বলে, এটা কোনো কথা বললি? যেহেতু এই বউর সঙ্গে তোর কোনো ছাড়াছাড়িও হয় নাই, এবং এই বউকে তুই বউ বানিয়ে রাখছিস, ও তোর বাড়িতে অনেকদিন ধরে ছিল এবং তার বাপের বাড়িতে এখন সে আছে, সে যদি গর্ভবতী হয় তাহলে তো এই বাচ্চার বাবা তুই, এটা তো মেনে নিতেই হবে। আমার বাবা তখন আমারে বলতেছে, দেখ বাবা, যায় ঝামেলা করিস না, সাথীর আব্বা অনেক সহ্য করছে, সে কিন্তু আর সহ্য করবে না, এবার কিন্তু সে একটা ঝামেলা করে ফেলবে, এবার কিন্তু সে বড় ধরনের একটা ঝামেলা করবে, এই ঝামেলার মধ্যে না গিয়া তুই সাথীরে নিয়ে আয়, বাচ্চা হোক, এরপরে দেখা যাক। আমি আমার আব্বারে বারবার বলতেছি যে বাচ্চা আমি দিই নি, বাচ্চার বাবা আমি না, কিন্তু এই বাচ্চার দায়িত্ব আমি কেন নিব? এর আগে ওর পেটে বাচ্চা আমি দিইনি, কিন্তু এই বাচ্চার জন্য ওর বাবা ওরে আমার কাছে বিয়ে দিছে। আমার আব্বা তখন বলতেছে, ঝামেলা করিস না তো বাবা, তুই সাথীরে নিয়ে আয়। আমি সাথীরে আনি নাই, আমার আব্বা নিজে গিয়ে সাথীরে তখন নিয়ে আসছে ওদের বাড়ি থেকে আনতেছে। ও তখন গর্ভবতী। আমি ওরে বারবার জিজ্ঞেস করলাম, সাথী তোমার পেটে যে বাচ্চা আসছে, বাচ্চা কে দিছে? ও বলে, তুমি দিছো, গোপনে রাতের বেলায় এসে আমার দরজা ধাক্কাইছো, তোমার ওই বউরে ফাঁকি দিয়ে আমার সঙ্গে ছিল। আরে বাবারে, আমি কখন ওই বউরে ফাঁকি দিয়ে ওর সঙ্গে ছিলাম? গোপনে ওর কাছে আসছি, আমি এর কোনো কারণই খুঁজে পাইতেছি না, এই বাচ্চা আসবে কোত্থেকে? এরকম করে দোকানে যাইতেছি, দোকান সামলাইতেছি, আবার ঘরে আসতেছি, বউ চাঁদনির সঙ্গে থাকতেছি। আমি তখনও কিন্তু সাথীর কাছে যাই না, সাথীর সঙ্গে থাকি না, তখন পর্যন্ত থাকি না। চাঁদনি আমাকে বারবার বলতেছে যে আপনি যদি না যান তাহলে ওনার পেটে বাচ্চা কীভাবে আসলো, এটা আপনি কাউকে বললে কি কেউ বিশ্বাস করবে? এটা তো কেউই বিশ্বাস করবে না। অবশ্যই আপনি ওনার কাছে গেছেন, ওনার সাথে ছিলেন, এই জন্যই বাচ্চা আসছে। তো সবাইরে বুঝাইলাম যে না, আমি যাই না। যাই হোক, শেষ পর্যন্ত ওর ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে। এবং ছেলেটা হওয়ার পরে, ছেলেটা যেদিন হয়েছে, আমি তো দেখেই বলতেছি যেটা আমার ছেলে না, আমি ছিলাম না ওর সঙ্গে, তার ছেলের বাবা আমি কীভাবে হব? এইভাবে ছেলেটার বয়স তখন 3 থেকে 4 দিন। আমি তখনও সাথীকে বারবার জিজ্ঞেস করতেছি যে সাথী, এই বাচ্চার বাবাকে তুমি আমাকে শিওর হয়ে বলো, আমি জানতে চাই বাচ্চার বাবাকে। ও আমাকে বারবারই বলে, তুমি আসছিলা, রাতের বেলায় তুমি আসছিলা, তুমি এসে আমার ঘরের দরজা ধাক্কাইছো, তখন আমার এই সন্তান হয়েছে। পরে এই নিয়ে ধরেন আমার পরিবারের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া, ঝামেলা, সাথীর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি। আমি সন্তানকে অস্বীকার করতেছি, সন্তানকে মানতেছি না। সাথীর বাবা মা ভীষণ রকমের ঝামেলা করতেছে, কেন সন্তানকে মেনে নিচ্ছি না, সন্তান আমি জন্ম দিছি, তাহলে সন্তানের বাবা কেন আমি হচ্ছি না? এইসব নিয়ে ঝামেলা করতে করতে একটা পর্যায়ে সাথীর বাবা তখন আমার ডিরেক্টলি বলতেছে, তুমি কি বলতে চাও? আমি বললাম, সন্তানের বাবা আমি না, এই সন্তানের বাবা আমি না, এই সন্তান আমি জন্ম দিই নাই। উনি তখন আমারে বলতেছে, সাথীর তখন এক মামা ছিল, দুঃসম্পর্কের মামা, উনি ঢাকায় থাকতো আর কি, কোনো সরকারি চাকরি করতো মনে হয়। ওই মামা তখন বলতেছে যে সন্তান যদি তোমার না হয় তাহলে সন্তানের সঙ্গে তুমি ডিএনএ টেস্ট করাও, হসপিটালে যাও, তোমার সন্তানের সঙ্গে তুমি ডিএনএ ম্যাচ করাও, দেখো তোমার সঙ্গে তোমার সন্তানের ডিএনএ মিলে কিনা। এই কথা বলার পরে সাথীর আব্বা তখন এটাতে নারাজ। সাথীর আব্বা বলতেছে যে না, এটা কেন হবে? আমার মেয়ে মা হয়ে গেছে, সন্তানের বয়স আজকে অনেক দিন হয়ে গেছে, এখন কেন ডিএনএ টেস্ট করা হবে? আমার মেয়ে তো ওর ঘরেই ছিল, ওর ঘরে থাকা অবস্থা আমার মেয়ে কোথায় যাবে? এখন যদি ডিএনএ টেস্ট করাইতে যাই তাহলে আমার মান সম্মান যাবে। ওর মামা তখন বললো যে ঠিক আছে দুলাভাই, তাইলে আমিও ডিএনএ টেস্ট করাবো, আমি দরকার হলে দূরে কোথাও নিয়ে গিয়ে ওদের টেস্ট করাবো, আপনি চিন্তা করবেন না। আমি টেস্ট করানোর জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ বাচ্চার বাবা তো আমি না। আমি টেস্ট করালে আমার সমস্যা কি? আমার তো কোনো ভয় নেই। লোকে বলে না যে পাপ নাই শরীরে ভয় কিসের? আমি যে ঠিক আছে, আপনার ডিএনএ ম্যাচ করান, দেখেন আমার সাথে ডিএনএ ম্যাচ করে কিনা, চলেন আপনার হসপিটালে চলেন। এই নিয়ে কথাবার্তা, ঝগড়াঝাটি, ঝামেলা হতো। তো একটা পর্যায়ে তখন ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে চলো, ওর মামা বললো যে ঠিক আছে চলো। পরে আমি আর সাথী এই বাচ্চা নিয়ে অন্য একটা হসপিটালে গেছি। যাওয়ার পরে ওখানে ডিএনএ টেস্ট করা হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, ওই ডিএনএ বাচ্চার সঙ্গে আমার ম্যাচ করে না। ডিএনএটা বাচ্চার সঙ্গে আমার ম্যাচ করে না, এবং বাচ্চার সঙ্গে যখন ম্যাচ করে না, তখনই তো আমি বললাম যে এই বাচ্চা তো আমার না, এই বাচ্চা আমার না। এবং এই বাচ্চা আমার না বলি আমি তখন এলাকাতে আসছি। এলাকাতে এসে আমি তখন সবাইকে জানাইতে শুরু করছি, সাথীর পেটে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চার বাবা আমি না। সাথীর মামা ডিএনএ টেস্ট করাইছে, ডিএনএ টেস্টে আমার সঙ্গে সাথীর বাচ্চা ম্যাচ করে নাই, বাচ্চার মিলে নাই, এই বাচ্চা আমার না। এই বাচ্চার বয়স তো তখন ধরেন একদম কম। এই কথাবার্তার মাঝে তখন হলো কি, মুহূর্তের মধ্যে এটা পুরো গ্রামে ছড়ায় গেছে। এবার সাথীর মামা নিজেই সাথীর আব্বারে বলতেছে, আসলেই তো ঠিক, জামাই তো ঠিকই বলছে, আসলে বাচ্চা তো জামাই না, বাচ্চা তো জামাইয়ের সাথে ম্যাচ করে নাই। এই কথা বলার পরে সাথীর আব্বা সেদিন করলো কি, সাথীকে প্রচুর মারছে। তো
তুই অবশ্যই সাথীর আব্বা তখন অবশ্যই বলতেছে তুই অবৈধ কাজ করছিস, কারণ কারোর সঙ্গে অবৈধ কাজ করে পেটে বাচ্চা নিছিস, তাহলে বাচ্চা যদি এই রাহাতের হবে তাহলে রাহাতের সঙ্গে বাচ্চা ম্যাচ করবে না কেন, বাচ্চার সঙ্গে তো রাহাতের ম্যাচ হবে না কেন। এই রাতে সাথীরে মারলো, মারার পরে আমি তো তখন এই ঝামেলার মধ্যে আমি আর নাই, যেহেতু বাচ্চা আমার নামের মতো পড়ে আসি। রাত্রে 3টার দিকে আমার দোকানের এক ছিল আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমার বলতেছে যে ভাইয়া আপনি কই? আমি তো বাসায় ঘুমাইতেছি। পরে বলে যে আপনি যে ঘুমাইতেছেন খবর পাইছেন? আমি যে কি খবর? পরে বলতেছে যে সাথীভাবি তো মারা গেছে। কি বলস তুই? সাথীভাবি মারা গেছে কেমনে? বলে ভাবি তো ফাঁসি দিছে। এর ভিতরেই আমার আব্বা আমার ডাকাডাকি শুরু করছে। আব্বা বাইরে কই জানি ছিল, আইসা ডাকাডাকি শুরু করছে যে রাহাত তাড়াতাড়ি ঘর থেকে বেরো, পুলিশ আসতেছে। যেহেতু আমি ঘটনা ঘটাইছি, পুলিশ তো আসবেই। আমি তখন করলাম কি, ঘর থেকে পালাই গেছে, মানে আউট হয়ে গেছে। ঘর থেকে আউট হয়ে সিম টিম পাল্টায়া আমি তখন গোপনে গোপনে যোগাযোগ করতেছি। ঘটনা কি জানা গেল ফাঁসি দিছে। ফাঁসি দেওয়ার পরে ওর লাশ নিয়ে গেছে হসপিটালে, এবং হসপিটালতে পোস্টমর্টমের জন্য আর কি। এবং এর পরের দিন বিকেলবেলা ও লাশ নিয়ে আসছে। লাশ নিয়ে আসার পর ওর তখন মাটি দিয়ে দিছে এবং দাফন কাফন হয়ে গেছে। ওর বাবা তখন আমার নামে মামলা করছে, সাথীর বাবা আমার নামে মামলা করছে। তো আমি তখন আমার উকিল ধরছি, আমি আমার উকিল দিয়ে আমার মামলা আমি নড়তেছি, যে মামলা বাচ্চা তো আমার না। আমি মামলা নিয়ে লড়তে তো আমার কোনো সমস্যা নাই, বাচ্চা তার আমার না, তো ঠিক আছে আমি মামলায় লড়ি। আমি আমার মতো করে মামলায় লড়তেছি। যেহেতু বাচ্চা আমার না, আমি আমার কোনো ভয়ও পাইতেছি না, বা ও যেহেতু মারা গেছে, ও নিজের মতো করে মারা গেছে, আমি তো কোনো কিছু করি নাই। ও মারা যাওয়ার ঠিক 3 দিনের মাথায় ওর বাচ্চাটাও মারা গেছে। যে বাচ্চাটা দুধ পায় নাই, মা ছোট বাচ্চা, কয়েকদিন হয়েছে মাত্র। এই অবস্থার মধ্যে ওরা ওইভাবে সাথীর মৃত্যুর পরে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যায় না, ওভাবে দুধ খাওয়ায়ও নাই। বাচ্চা 3 দিন পরে মারা গেছে। সাথী এবং সাথীর বাচ্চাকে তখন একসাথে দাফন করা হয়। আমার ভিতর তখন খুব কষ্ট কাজ করতে শুরু করলো, যে মা মেয়ের এইভাবে মৃত্যু হয়ে গেল, এই বাচ্চাটা কিভাবে আসলো, বাচ্চারা দুনিয়াতে আসলো কিভাবে? আমি সাথীর সঙ্গে ছিলাম না, সাথীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ওর সঙ্গে আমার কোনো কিছুই হয় নাই, তাহলে ওর বাচ্চাটা কিভাবে হলো? আর আরেকটা বড় কথা কি জানেন, ও যখন আমাদের বাড়িতে ছিল কোনো দিন বাইরের কোনো খারাপ ছেলে আমাদের বাড়িতে ঢুকে নাই, বাইরের কোনো খারাপ ছেলে কখনো কোনো দিন আমাদের বাড়িতে ঢুকে নাই, আমি এরকম কোনো দৃশ্য দেখি নাই। আর সাথীদের বাড়িটাও ছিল খুবই, সাথীর আব্বা খুবই মানে ধর্মীয় একজন ব্যক্তি, খুবই নামাজ কালাম পড়া, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, এবং সমাজের মানে গণ্যমান্য লোকদের মধ্যে একজন। ওদের বাড়িতেও বাইরের কোনো লোক ঢুকে কোনো খারাপ সম্পর্ক করবে, এটাও না আমার আসলে মানে মাথায় আসতেছে না। তাহলে বাচ্চাটা আসলো কিভাবে? এই বাচ্চাটার বাবাকে তখন আমার মাথায় একটা জিনিস কি আসছে জানেন, ওদের বাড়িতে শুধুমাত্র ওদের যে কাজের ছেলে আছে রোবেল, একমাত্র রোবেলে সাথীর সঙ্গে কথাবার্তা বলতো বা ওই বাড়িতে থাকতো। যুবক বয়সে যদি কোনো ছেলে সেই বাড়িতে থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র রোবেল। আমি তখন মোটামুটি কিছুটা হইলেও শিওর হয়ে গেলাম মেবি রোবেল এই ঘটনা ঘটাইছে। জানি তো আর কোনো বাচ্চা ওর পেটে আসার তো অন্য কোনো ওয়ে নাই। এবং এরকম করে আমি তখন রোবেলের সঙ্গে কথাবার্তা বলি। রোবেল আমারে বলতেছে, ভাই আপনি এগুলো কী বলেন, আপনি পাগল হয়েছেন? আমি কোনোদিনও সাথিয়াপুর ওভাবে দেখতাম না, সাথিয়াপুর আমি আমার বড় বোনের মতো দেখি, আমি কোনোদিন এরকম করিনি। তো এবার আমার বউর সাথে আলোচনা করি, তাহলে কীভাবে কী হলো? আমার বউ তখন আমারে বলতেছে, দেখেন আপনাকে একটা কথা বলি, এই সাথীভাবি যখন মানে সাথিয়াপু যখন আমাদের ঘরে ছিল, সাথিয়াপু বারবার বলতো যে লাস্ট 3 দিন নাকি আপনি তার কাছে গেছেন। সে বলে আপনি তো আমার সঙ্গেই ছিলেন। সে বলতেছে আপনাকে দরজা ধাক্কা দিছেন, সে দরজা খুলছে, আপনি তার সঙ্গে সারা রাত ছিলেন, এগুলো সে বলছে লাস্ট 3 দিন। এবং 3 দিন পরে সে তার বাপের বাড়িতে চলে গেছে, তখনই তো বাচ্চার খবর পাইলেন, বাচ্চা হইলে এরপর তো সে মারাই গেল। তা আমার মনে হয় যে লাস্ট 3 দিনের মধ্যে কিছু একটা ঘটছে, যেহেতু আপনি সে নিজেই স্বীকার করে আপনি তার কাছে গেছেন। তা আমার কথা হচ্ছে আমি তো লাস্ট 3 দিন তার কাছে যাই নাই, তো লাস্ট 3 দিন আমি কীভাবে তার কাছে গেলাম? এই খোঁজাখুঁজি করতেছি কি করা যায়, কার সাথে কি করা যায়। পরে আমাদের গ্রামের এক মেয়ে আছে, সবাই তারে রেখার মা বলে, আমার সম্পর্কে চাচি হয়। তো রেখার মা চাচির সঙ্গে কিন্তু আবার সাথীর একটা ভালো সম্পর্ক ছিল, কথাবার্তা আচরণে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো ওই রেখার মা চাচির আমি একদিন জিজ্ঞেস করলাম যে আচ্ছা চাচি, সাথীর সঙ্গে তো আপনার ভালো সম্পর্ক ছিল, সবসময় আপনার কাছে আসতো যাইতো, আবার সব কথা আপনার কাছে বলতো, তো উনি আমার সঙ্গে কথা বলেন মানে আমার রাগ, এই তোর কারণে মেয়েটা মারা গেছে, তুই একটা পাপি, আমার এগুলো বলতো। আচ্ছা আমি পাপি হই আর যাই হই, আমি খারাপ হই, কিন্তু আপনি আমার একটা সত্যি কথা বলেন, সাথীর পেটে বাচ্চাটা কীভাবে আসছে আপনি তো জানেন। রেখার আম্মারে তখন বলতেছি, পরে আমার বলে বাচ্চা তুই দিছস? আমি যে বাচ্চা আমি দিচ্ছি? বলে হ্যাঁ বাচ্চা তুই দিছিস, তুই তো বাচ্চা দিছিস, তাহলে ওর পেটে বাচ্চা আসে কোত্থেকে? আমি যে কীভাবে আমি বাচ্চা দিলাম?
পরবর্তী 3 দিন ওর কাছে আসছিস, তুই ইচ্ছা করে আসিস নাই, তোরে আনা হয়েছে। তাই বললাম ইচ্ছে করে আনি নাই, আমারে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে? বলে কবিরাজ দ্বারা আনা হয়েছে। আমি তখন বললাম কবিরাজ দ্বারা আমার আনা হয়েছে? বলে হ্যাঁ। তুই তো ইচ্ছা করে আসিস না, তোর কবিরাজ দ্বারা আনছে, হয়তো তোর এখন মনে নাই, কবিরাজ তোরা আইনে দিছে তো তোর এখন মনে নাই। আমি কই কোন কবিরাজে সাথীর কাছে আমাকে আইনে দিছে? বলে মিয়াজি কবিরাজ। আমি বললাম চাচি আমি আপনার কথা বুঝি না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তো কি? বলে কি আবার সাথী মিয়াজি কবিরাজের কাছে গেছে, যায় বলছে তুই তার কাছে আসিস না, তার শরীরে হাত দিস না, তার সঙ্গে কথা বলিস না, তুই তার কাছ থেকে দূরে থাকিস। এগুলো বলার পরে মিয়াজি কবিরাজ তোর উপরে কালো জাদু করে 3 রাত সাথীরে তোর কাছে এনে দিছে। 3 রাত তুই সাথীর সঙ্গে ছিলি। তুই হয়তো যেহেতু জিন দ্বারা করা হয়েছে তুই হয়তো এটা জানিস না, বা তোর মাথায় হয়তো এটা নাই। আমি বললাম চাচি জিন দ্বারা করুক আর যে দ্বারাই করুক, আমি আমার বউ চাঁদনির সঙ্গে শুয়েছিলাম। 3 রাত যদি আমি সাথীর কাছে যাইতাম তাহলে অবশ্যই এটা আমার মাথায় থাকতো, আমার মাথায় অবশ্যই এটা থাকতো। আপনি যে বলতেছেন আমি সাথীর কাছে গেছি, আমি মোটেও সাথীর কাছে 3 রাতে যাইনি। এইভাবেই চাচির সঙ্গে কথাবার্তা বলে এবার আমি মিয়াজি কবিরাজের কাছে গেছি, যে মিয়াজি কবিরাজরে বললাম যে ঘটনা কি। উনি বলে তোর বউ আমার কাছে আসছে, আমারে বলছে তুই নাকি তার কাছে আসিস না, আমি পানি পড়া দিছি, তাবিজ পড়া দিছি। এখন পানি পড়া তাবিজ পড়া দেওয়ার পরে এখন তোর বউ বললো যে তুই নাকি তার কাছে 3 রাত আসছিস। এখন তুই আসছিস কিনা সেটা তো আমি জানি না, কিন্তু তোর বউ বলে তুই নাকি আসছিস। আমি বললাম আমি 3 রাতে আমার বউয়ের কাছে যাই নাই। উনি বলে তো না গেলে তোর বউ কি মিথ্যা কথা বলছে? আমি বললাম দেখেন আমি তার কাছে যাই নাই, 3 রাতে আমি তার কাছে যাই নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তার কাছে মোটেই যাই নাই। উনি বলতেছে তুই না আসিস তাহলে তার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? আমি কিছুই বুঝতে পারলাম না, এবং বুঝতে না পেরে এবং সবশেষ আমি তখন আপনার বাড়িতে আসছি। আসার পরে এদিক দিয়ে তো সাথীর বাবা মামলা দিয়ে রাখছে, বহু কষ্টের পরে অনেক টাকা পয়সা খরচ টরচ করে আমি মামলা টামলা শেষ করলাম। কিন্তু মামলা টামলা শেষ করার পরেও ভাই আজকের এই মুহূর্তটা পর্যন্ত আমি আসলে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম যে সাথীর পেটে বাচ্চাটা কিভাবে আসলো, এই বাচ্চাটা কিভাবে আসলো, আর মেয়াজি কবিরাজও কোনো কিছু করলো কিনা, আসলে কোনো কিছু মাথায় আসতেছে না। আজও এই একটা জিনিস আমাকে রাতের বেলায় ঘুমোতে দেয় না। চাঁদনির ঘরে আমার ছেলে মেয়ে হয়েছে, তারাও বড় হয়েছে, আজও এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পেলাম না। তাই আপনার কাছে আমার পুরো জীবনের ঘটনাটা পাই করে বললাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আর হ্যাঁ অবশ্যই আমাকে একটু জানাবেন যে কিভাবে কি হয়ে গেল, কিভাবে কি হলো, আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ, রাহাত, সাথী এবং চাঁদনির জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। এখানে রাহাত ভাই আমাকে কিছু প্রশ্ন করেছে, যেহেতু এটা একটা মামলাধীন অবস্থায় ছিল এবং ঘটনাটাও খুব যে বেশি দিন আগের তাও না, এই বিষয় নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে চাই না। শুধু এটাই বলতে চাই যে এখানে আমার মতে সম্ভবত মিয়াজি কবিরাজের কোনো না কোনো একটা হাত আছে। আমি রাহাত ভাইকে সেটাই বলেছি, আপনি মিয়াজি কবিরাজকে ধরেন, ভালো করে প্রয়োজনে আইনের মাধ্যমে ধরে আপনি সত্যিটা বের করার চেষ্টা করেন। আপনারা যারা গল্প শুনেছেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেদের মতো করে কিছু মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেও হয়তো রাহাত তার ওই প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে পারে। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, আমার খুবই কষ্ট করা ভিডিও, আমি সীতাকুণ্ড দুর্গম পাহাড়ে এক অন্যরকম সৌন্দর্য খুঁজে পেয়েছি, যা আমি আমার ক্যামেরায় ধারণ করছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।